আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নিউটনের বলবিদ্যার দ্বিতীয় পর্বে। আজকে আমরা আলোচনা করব যে হচ্ছে টাইপ 2 জড়তার ভ্রামক এবং কৌণিক গতি, কৌণিক ভরবেগ, এই অংশগুলো টর্ক। সো চলো আমরা শুরুতেই দেখে নিই যে আমাদের এই যে আমরা তিনটা টাইপে ভাগ করেছিলাম, আজকে আমরা হচ্ছে 2 নম্বর টাইপে আছি, জড়তার ভ্রামক এবং হচ্ছে কৌণিক গতির এই অংশটুকু। এবং এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, হয় তোমার পরীক্ষাতে 1 নম্বর থেকে আসবে, হয় 2 নম্বর থেকে আসবে। এই সম্ভাবনাটাই 90%, এবং 10% সম্ভাবনা যে এখান থেকেও আসতে পারে। সো এই দুইটা সবচেয়ে বেশি আসে, বুঝতেই পারছো যে কোনোটাই আসতে পারে। এটাও যে আসে না একেবারে তা না, প্রত্যেক বোর্ডই দেখা যায় ঘুরে ফিরে মাঝে মাঝে আসে, তবে এই দুটো টাইপ অনেক বেশি আসে। সো আমরা 2 নম্বর টাইপটা দেখবো, জড়তার ভ্রামক, কৌণিক গতি, এগুলো থেকে। এবং আমাদের কি কি জিনিস শিখতে হবে আজকে আমাদের এই টাইপের মধ্যে? আজকে শিখতে হবে হচ্ছে, দেখো যে আমরা টাইপ 2 শুরু করছি, জড়তার ভ্রামক, কৌণিক গতি, যেখানে আমরা আজকে শিখবো বিশেষ করে জড়তার ভ্রামক, চক্রগতির ব্যাসার্ধ, কৌণিক ভরবেগ, কৌণিক গতিশক্তি, টর্ক, এই রিলেটেড সব কিছু। সো আমরা শুরুতেই এই প্রত্যেকটা জিনিসের বেসিকগুলো দেখে নিব, যে যা যা জানা প্রয়োজন এখান থেকে সব কিছু আমরা শুরুতে জেনে নিব, এবং তারপরে আমরা দেখব এগুলো থেকে বিগত বছরে কীভাবে প্রশ্ন এসেছে, বা আমাদের আলটিমেটলি কী কী প্রশ্ন এখান থেকে আসতে পারে, সবগুলো আমরা একসাথে সুন্দর করে গুছাবো। তো চলো আমরা আস্তে আস্তে শুরু করি। আমরা শুরুই করব হচ্ছে জড়তার ভ্রামক এই কথাটা দ্বারা। সো জড়তার ভ্রামক এই জিনিসটা বলতে আমরা আসলে কী বুঝি? সহজ কথা তুমি এভাবে মনে রাখতে পারো যে কোনো একটা বস্তুকে যখন আমরা বৃত্তাকার পথে ঘোরাবো, ওই বস্তুটাকে বৃত্তাকার পথে ঘোরাইতে কতটুকু বেশি কষ্ট করতে হচ্ছে? অনেক বেশি কষ্ট করতে হচ্ছে, নাকি অনেক সহজেই ঘোরানো যাচ্ছে? যদি কোনো বস্তুকে এরকম বৃত্তাকার পথে ঘোরাতে অনেক বেশি কষ্ট করতে হয়, তাহলে বুঝবো আমরা ওই বস্তুটার ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বেশি। আর যদি কোনো বস্তুকে ঘোরাতে কম কষ্ট করতে হয়, সহজেই ঘোরানো যায়, তাহলে বুঝবো ওই অক্ষের সাপেক্ষে ওই বস্তুটার জড়তার ভ্রামক কম। তো জড়তার ভ্রামক কম হলে ঘোরানো সহজ, আর জড়তার ভ্রামক বেশি হলে ওই বস্তুকে ওই অক্ষের সাপেক্ষে ঘোরানো বেশি কষ্টকর। সো এই ব্যাপারটা মাথায় রাখবো। তার মানে কোনো বস্তুকে আমরা ঘোরানোর জন্য কত বেশি ইফোর্ট দিচ্ছি, সেটা যার সাহায্যে আমরা মেজার করি, তাকেই বলি হচ্ছে আমরা জড়তার ভ্রামক। সো এই জড়তার ভ্রামককে আমরা আই দিয়ে প্রকাশ করি। যে বাংলা কথাগুলো বললাম, সেই বাংলা কথাগুলো এখানে লেখা আছে, তুমি চাইলে একটু নোট করে নিতে পারো। যে কথাগুলো বললাম মাত্রই, তোমার এই দুইটা কথা পরীক্ষাতে সৃজনশীলে কাজে লাগবে। মাত্রই দুইটা কথা বললাম, এই দুইটার কথা আমার পরীক্ষায় সৃজনশীলে কাজে লাগবে। পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করবে যে দুইটা বস্তু দিয়ে বলবে কি এ বস্তু বি বস্তু। সো এখানে কোন বস্তুটাকে এই অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ? তো আমাদের সিম্পল কাজ হবে, আমরা দুই ক্ষেত্রে জড়তার ভ্রামক বের করব। জড়তার ভ্রামক কীভাবে বের করে সবই আমরা শিখব। সো জড়তার ভ্রামক আমরা বের করব, দেখব যার জড়তার ভ্রামক বেশি সেই বস্তুটাকে ঘোরানো কঠিন, কষ্টকর, আর যেটার জড়তার ভ্রামক কম সেই বস্তুটা ঘোরানো সহজ। এই দুইটা লাইন তুমি মাথায় প্রথমত একদম গেঁথে নাও। সো আমি যেইটা একটু আগে ব্যাখ্যা করলাম সেটা লিখে রাখছি, তুমি যেন খুব সহজে নোট করতে পারো সেই সুবিধার জন্য। আমরা এখন দুইটা কেস দেখব জড়তার ভ্রামক নির্ণয় করার, যে জড়তার ভ্রামকটা কীভাবে বের করতে হয়। তো একদম সহজ কেস হচ্ছে এটা, যে একটা বিন্দু বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক। মনে করো এইখানে একটা বিন্দু বস্তু আছে, একটু পিচ্ছি একটা বস্তু আছে, আর এখানে একটা ঘূর্ণন অক্ষ, মানে ব্যাপারটা এরকম, এই হচ্ছে একটা বস্তু, আর এখানে একটা কি আছে, এই হচ্ছে একটা আমাদের ঘূর্ণন অক্ষ, একটা বস্তু আছে। এই বস্তুটাকে আমরা এই অক্ষের সাপেক্ষে এভাবে যে ঘোরাবো, সো এই যে ঘোরাচ্ছি, সো ঘোরাইতে কত বেশি আমার ইফোর্ট দেওয়া লাগবে, সেটা আমরা জড়তার ভ্রামক থেকেই আইডিয়া পাবো। তো এই জড়তার ভ্রামকটা বের করবো কীভাবে? এই জড়তার ভ্রামক বের করার সূত্র হচ্ছে, বা ফর্মুলা হচ্ছে, বা নিয়ম হচ্ছে, সংজ্ঞা হচ্ছে, যে আমরা যেই বস্তুটাকে ঘোরাচ্ছি, যদি বস্তুটা বিন্দু বস্তু হয়, পিচ্ছি একটা বস্তু হয়, হ্যাঁ, তাহলে কি হবে, ওই বস্তুটার ভর আর ওই বস্তুটাকে যে আমরা ঘোরাচ্ছি, সো ঘূর্ণন অক্ষ থেকে ওই বস্তুটার যে ব্যাসার্ধ, তাহলে ওই বস্তুর ভর এবং ওই ব্যাসার্ধের স্কোয়ারের গুণফলটাকে আমরা জড়তার ভ্রামক বলি। এটা জড়তার ভ্রামকের সংজ্ঞা। তো দেখো সেটাই করছি আমরা, যে এখানে যে বস্তুটা ছিল এম ভরের বস্তুটা আর ব্যাসার্ধ নিয়ে এই চারপাশে ঘুরতেছে, তাহলে এই বস্তুটার জড়তার ভ্রামক এই অক্ষের সাপেক্ষে কত হবে? আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। আমরা আই দিয়ে প্রকাশ করি জড়তার ভ্রামককে। আই হচ্ছে ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে জড়তার ভ্রামক। সো আই হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, যদি কখনো এরকম বিন্দু বস্তু থাকে, কথার মাথায় রেখো, বিন্দু বস্তু মানে পিচ্ছি একটা বস্তু, এই বস্তুটার একদম খুবই পিচ্ছি একটা বস্তু। সেই রকম পিচ্ছি বস্তু বা বিন্দু বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক বের করার সূত্র কি? আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। আর জড়তার ভ্রামক মনে রাখবা স্কেলার রাশি, এবং হচ্ছে একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার। সো খুবই বেসিক কথা মনে রাখলাম। বিন্দু বস্তুর ক্ষেত্রে কী হবে বলো? বিন্দু বস্তুর ক্ষেত্রে কী হবে? এম আর স্কোয়ার, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। এম মানে ওই বিন্দু বস্তুর ভর,
আর মানে কিন্তু হচ্ছে ওই বিন্দু বস্তু থেকে ওই যে ঘূর্ণন অক্ষ তার দূরত্ব বা ব্যাসার্ধ। এবার তোমাকে আমি বললাম একটা দৃঢ় বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক। সো এখানে আমি একটা বড় সড়ো বস্তু নিলাম, নিয়ে বললাম কি এই বস্তুর জড়তার ভ্রামক কত। এখন তুমি আগেরটার মতো করে আইডিয়া করে বললা যে ভাইয়া এইটার জড়তার ভ্রামক হবে হচ্ছে যে আই ইকুয়াল টু, এটা তো বড় বস্তু, ধরলাম এই বড় বস্তুটার ভর হচ্ছে এম, আর এখান থেকে এই বস্তু থেকে এই অক্ষের দূরত্ব ধরলাম যে আর, তাহলে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। উত্তর হচ্ছে না, এটা কিন্তু তুমি এখানে এবার লিখতে পারবা না। সেই ব্যাপারটা মাথায় রাখবা যে এটা লেখা যায় বিন্দু বস্তুর ক্ষেত্রে, কিন্তু এরকম দৃঢ় বস্তু বা কোনো একটা বড় সড়ো বস্তুর ক্ষেত্রে এরকম আমরা হবে এভাবে এম আর স্কোয়ার লিখতে পারি না। তখন আমাদের কি করতে হয়, কারণ কেন লিখতে পারি না, কারণ এই যে আমরা আর ধরলাম যে এক একটা এই পুরো বস্তুটার টোটাল ভর এম, আর আমি আরটা কোথা থেকে নিব, আরটা কি আমি এই বিন্দু নিব নাকি আরটা আমি ওই বিন্দু নিব নাকি কোন বিন্দু নিব, কারণ এক এক জায়গায় কিন্তু ভরটা এক একভাবে বিন্যস্ত আছে, হয়তো পারে এদিকে বেশি ভর এদিকে কম ভর হতে পারে। সো যেহেতু এখানে ভরটা সুষমভাবে বিন্যস্ত নাই, তাহলে আমি এখানে কি করতে পারবো না, ডাইরেক্ট এম আর স্কোয়ার নিতে পারবো না। এই জন্য সিস্টেম কি, এই সিস্টেমে তুমি জাস্ট শিখে রাখো, এটা দিয়ে তোমার পরীক্ষার হলে বসে অঙ্ক করতে হবে না, সো ভয় নাই। তুমি খালি মনে রাখো বিন্দু বস্তু বললে এম আর স্কোয়ার, আর দৃঢ় বস্তু বললে আমি এভাবে এম আর স্কোয়ার লিখতে পারবো না, আমাকে বরঞ্চ কী করতে হবে, এরকম ইন্টিগ্রেশন করতে হবে। সূত্র কোনটা, মেইনটা আমি বলবো, এটাও তুমি মনে রাখবা। সেক্ষেত্রে কী করতে হয়, যেরকম যে সামেশন অফ এম আর স্কোয়ার অথবা ইন্টিগ্রেশন ডিএম আর স্কোয়ার এভাবে বের করতে হয়, ইন্টিগ্রেশন করে বের করতে হয়। তাহলে এইসব দৃঢ় বস্তুর ক্ষেত্রে কীভাবে বের করতে হয়, ইন্টিগ্রেশন করে বের করতে হয়, ডিএম ইন্টু আর স্কোয়ার। সো একটা জিনিস বুঝলাম, বিন্দু বস্তু বললে এম আর স্কোয়ার সিম্পল, বিন্দু বস্তু না হয় যদি অন্য দৃঢ় কোনো বস্তু হয় তাহলে সেক্ষেত্রে বের করার সিস্টেম হচ্ছে সামেশন এম আর স্কোয়ার অথবা ইন্টিগ্রেশন ডিএম আর স্কোয়ার। সো এইটা ব্যাপারটা কি আসলে, ব্যাপারটা হচ্ছে দেখো আমরা কি করছি, এই দৃঢ় বস্তুর ক্ষেত্রে যত বের করার জন্য এই পুরো বস্তুটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করছি। ধরলাম এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা বিভিন্ন বিন্দু ভরে ভাগ করছি পুরো বস্তুটাকে। তাহলে এবার দেখো আমি যদি M1 যে কণাটা আছে সেই কণাটার জড়তার ভ্রামক বের করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, I1 এর মানটা কি হবে M1 R1 স্কোয়ার, কারণ এই বিন্দু ভরটা থেকে এই গুণনক্ষের কিন্তু একটাই দূরত্ব R1, একটাই দূরত্ব হচ্ছে। তুমি যদি আরেকটা বিন্দু নাও যে M2, তাহলে এটার ক্ষেত্রেও তুমি জড়তার ভ্রামক, এটা তো একটা বিন্দু বস্তু, সো বিন্দু বস্তুর ক্ষেত্রে এম আর স্কোয়ার তুমি আবারও লিখতে পারবা M2 R2 স্কোয়ার। এভাবে করে দেখো আমরা M1 R1 স্কোয়ার, M2 R2 স্কোয়ার, এরকম যতগুলো আমাদের বিন্দু সম্ভব সবগুলো যদি আমরা এরকম জড়তার ভ্রামক আলাদা করে বের করে যোগ করি তাহলে মোট আসবে। আর এটাকে আমরা বলি সামেশন এম আর স্কোয়ার। এরকম যতগুলো এম আর স্কোয়ার আছে সম্ভব, তো আমরা ততগুলো যদি যোগ করতে পারি তাহলেই আমরা জড়তার ভ্রামক পাবো। এটা একটা কনসেপ্ট, সো কনসেপ্ট তোমার মাথায় থাকলো, আর তুমি মাথায় রাখলে কি যে হ্যাঁ বিন্দু ভরের ক্ষেত্রে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, আর যদি দৃঢ় কোনো বস্তু হয় সেক্ষেত্রে আমি আই ইকুয়াল টু এম আর স্কোয়ার লিখতে পারবো না, সামেশন এম আর স্কোয়ার লিখতে হবে। অর্থাৎ পুরো বস্তুটার মধ্যে যতগুলো বিন্দু ভর সম্ভব সকল বিন্দু ভরের জন্য জড়তার ভ্রামক আলাদা করে বের করে যোগ করতে হবে, আর ওটাকে আমরা বলি কি সামেশন এম আর স্কোয়ার বা ইন্টিগ্রেশন ডিএমআর স্কোয়ার। কনসেপ্টটা মাথায় রেখো বিন্দু ভরের ক্ষেত্রে আর দৃঢ় বস্তুর ক্ষেত্রে, মাথায় থাকে। এর তো অঙ্ক তোমার করতে দিবে না, কিন্তু ব্যাপারটা মাথায় রেখো, কাজে লাগতে পারে। সো এই হচ্ছে আমাদের দুইটা জিনিস গেল। এরপরে আমরা শিখবো বিশেষ বস্তুগুলোর ক্ষেত্রে জড়তার ভ্রামক। সেটা শেখার আগে আমরা ছোট্ট করে এই জড়তার ভ্রামক সাথে আরেকটা টপিকের নাম লেখা ছিল, খেয়াল করো, চক্রগতির ব্যাসার্ধ। এটা শিখে রাখি, এটা ক নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট যে চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে। সো কারো না কারো বোর্ড পরীক্ষায় কিন্তু এটা চলেই আসবে, এই সংজ্ঞাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি একটু বুঝাই দিচ্ছি, হ্যাঁ, আর তুমি বই থেকে সুন্দর করে কিন্তু সংজ্ঞাটা পরীক্ষায় কিন্তু একটু লিখতে চেষ্টা করবা আর কি, হ্যাঁ, যেন এখান থেকে ভুল না হয়। সেই সংজ্ঞাটা পরীক্ষাতে আসে, ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো শুনে রাখো চক্রগতির ব্যাসার্ধ জিনিসটা। মনে করো এই হচ্ছে আমাদের বড় সড়ো একটা বস্তু ছিল। সো এই বস্তুটার জড়তার ভ্রামক তুমি যদি নর্মালি বের করো, এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু চিন্তা করছো, চিন্তা করে জড়তার ভ্রামক বের করছো, এটা মান আসছে মনে করো, ভালো। এইবার তুমি চিন্তা করলা কি যে এই যেহেতু বস্তুটা সুষমভাবে আছে, হ্যাঁ, ভরটা সুষমভাবে বিন্যস্ত, আমি এক কাজ করলাম যে পুরো বস্তুটার ভর কেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরলাম, চিন্তা করলাম। তাহলে এবার দেখো যে এই কেন্দ্রে একটা ভর আছে, এখন বিন্দু ভর হয়ে গেছে না, পুরা বস্তুটার ভর এখন কি কেন্দ্রে, সো পুরা বস্তুটার ভর আর এখান থেকে একটা দূরত্ব। সো এখানেও তুমি চাইলে একটা কি বের করতে পারবা, জড়তার ভ্রামক বের করতে পারবা। সো মনে করো নর্মালি জড়তার ভ্রামক বের করলে যা হয়, আর পুরো বস্তুটার ভর এই সবুজ দেখো, পুরো বস্তুটার ভর কেন্দ্রে কেন্দ্রীভূত চিন্তা করেও তুমি আরেকবার জড়তার ভ্রামক বের করছো। সো যদি তুমি খেয়াল করো এই দুইটা জড়তার ভ্রামকের মান সমান, নর্মালি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু দিয়ে চিন্তা করে সামেশন এম আর স্কোয়ার করে বের করছো, আর পুরো বস্তুটার ভর একটা কেন্দ্রে আছে, পিচ্ছি জায়গায় আছে, বিন্দু ভরে আছে,
সেটা চিন্তা করে তুমি আবারও জড়তার ভ্রামক বের করছো। এই দুই ক্ষেত্রের জড়তার ভ্রামক যদি সমান হয়, যদি এত সমান হয় তাহলে এই যে বস্তুর কেন্দ্র থেকে শুরু করে এই যে ঘূর্ণনক্ষ পর্যন্ত যে দূরত্বটা, ওই দূরত্বটার স্পেশাল নাম আমরা বলবো চক্রগতির ব্যাসার্ধ। মানে ওটা ব্যাসার্ধ ছিল, কিন্তু এখন আমি সেটাকে বলবো চক্রগতির ব্যাসার্ধ। এতটুকুই কাহিনী। তাহলে নর্মাল জড়তার ভ্রামক আর কেন্দ্রীভূত ভর চিন্তা করে আমি যদি আরেকবার জড়তার ভ্রামক বের করি, দুটার মান সমান হয়, তাহলে সেক্ষেত্রে জড়তার ভ্রামকের মান কি হবে? যদি সমান যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই ব্যাসার্ধটার স্পেশাল নাম দিব চক্রগতি ব্যাসার্ধ। এতটুকুই জিনিস। তখন সেক্ষেত্রে আমরা লিখবো আর ইকুয়াল টু কে, এরকম লিখবো। আগে লিখতাম আমরা এম আর স্কোয়ার, এখন লিখবো এম কে স্কোয়ার। এতটুকু কথা মনে রেখো। চক্রগতির ব্যাসার্ধ কথাটা উল্লেখ আসলে তুমি লিখবা আই ইকুয়াল টু এম কে স্কোয়ার, আই ইকুয়াল টু এম কে স্কোয়ার। ঠিক আছে? আর এই চক্রগতি ব্যাসার্ধ কোনটাই? কেটা হচ্ছে সেই চক্রগতির ব্যাসার্ধ। তাহলে কে সমান কি হবে? এ দেখো এমটা গুণ আছে, দেখে আসলে ভাগ হবে রুট ওভার আই বাই এম। এতটুকু তোমরা বুঝতেই পারি। চক্রগতির ব্যাসার্ধের একক কি? মিটার। দৈর্ঘ্যের একক মিটার হবে। সো এটা হচ্ছে সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, এবং এই ছোট বক্সটাও মনে রাখো এমসিকিউর জন্য। সো আই ইকুয়াল টু এম কে স্কোয়ার লেখা যায়, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার লেখা যায়। এখন তোমরা দুটি সূত্র পাইছি। বিন্দু বস্তুর ক্ষেত্রে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, দৃঢ় বস্তুর ক্ষেত্রে সামেশন এম আর স্কোয়ার, আর চক্রগতির ব্যাসার্ধ যদি থাকে তখন সেক্ষেত্রে লিখি আই ইকুয়াল টু এম কে স্কোয়ার। এতটুকুই, আর কোনো জিনিস এখানে নেই। আমরা এবার সেই যে বললাম বিশেষ কিছু আমরা বস্তুর জড়তার ভ্রামক বের করবো সামেশন এম আর স্কোয়ার বা ইন্টিগ্রেশন ডিএম আর স্কোয়ার করে বিভিন্ন বস্তুর জড়তার ভ্রামকটা আমরা বের করে মুখস্থ রাখবো। এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তোমাকে বলবে একটা সরু সুষম দণ্ডের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, সেটা কি হবে? বা প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? একটা নিরেট গোলকের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? এরকম বিশেষ কিছু বস্তু যেগুলোর জড়তার ভ্রামক আমরা আগে থেকেই মনে রাখতে পারি, যেগুলো চেঞ্জ হবে না। বিশেষ বস্তু এবং বিশেষ অক্ষটাও ইম্পর্টেন্ট। আমি বললাম সরু সুষম দণ্ড, ভরকেন্দ্র আর প্রান্তগামী না বলে বললাম এই মাঝখান দিয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আবার আলাদা হবে। তার মানে বস্তুটা কি এবং কোন অক্ষের সাপেক্ষে ঘুরছে, দুইটা জিনিসই ম্যাটার করে। সো আমরা চলো সেই জিনিসগুলো একটু মুখস্থ করে ফেলি। সো আমরা শুরুতেই এই বিশেষ বস্তুর জড়তার ভ্রামকের মধ্যে 1 নাম্বারটা সুন্দর করে নোট করে ফেলবা। তুমি কি করবা? এই বাংলা লাইনটা মুখস্থ রাখবা, চিত্রের দিকে তাকাবা, সূত্র মুখস্থ, শেষ। এটা তোমার পরীক্ষাতে সৃজনশীলে 3 নাম্বারের জন্য আসবে এই ধরনের প্রশ্নগুলো। তো আমরা চলো এখানকার মোটামুটি আমাদের 8-9টা জিনিস আছে, একদম ঠাড়া মুখস্থ করে ফেলবো, নগদ বসে, কোনো পরে মুখস্থ হবে না, এখনই মুখস্থ করে ফেলবা আমার সাথেই। সো সরু সুষম দণ্ডের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। দেখো এই হচ্ছে একটা সরু সুষম দণ্ড, এটার ভর কেন্দ্রগামী অক্ষ মানে মাঝখানের যে অক্ষ, সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তুমি বাংলা কথাটা মুখস্থ রাখবা এভাবে, সরু সুষম দণ্ড এবং এই কথাটাও ইম্পর্টেন্ট, ভর কেন্দ্রগামী অক্ষ। তো সৌর সুষম দণ্ড এবং এর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কী হবে? দেখো কী হবে? আই ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই 12। এম এল স্কোয়ার বাই 12, যেখানে এম মানে কি এই পুরো দণ্ডটার ভর, এল মানে কি পুরো দণ্ডটার দৈর্ঘ্য। তাহলে তুমি চিত্রটাও খেয়াল রাখো, একটা সৌর সুষম দণ্ড দিয়ে মাঝখানের অক্ষের সাপেক্ষে যদি বের করতে বলে তখন তোমার যেন মাথায় এতটুকু থাকে, আই ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই 12। কিন্তু যদি সেটা এই ভর কেন্দ্রগামী অক্ষ না হয় এরকম প্রান্তগামী অক্ষ হয়, যদি এখানে তোমার একটা অক্ষ এঁকে দেয়, তাহলে কিন্তু আর এই সূত্র হবে না। তাহলে কোন সূত্রটা হবে? প্রান্তগামী অক্ষ হলে সূত্র হবে হচ্ছে এম এল স্কোয়ার বাই 3। সেটা হচ্ছে 2 নাম্বারটা, সরু সুষম দণ্ডের প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এই প্রান্ত অথবা এই প্রান্ত যে কোনো এক প্রান্তের সাপেক্ষে জড়তার ভ্রামক এম এল স্কোয়ার বাই 3, যেখানে এম মানে পুরো দণ্ডের ভর, এল মানে পুরো দণ্ডের দৈর্ঘ্য, আর 3টা আসছে আমাদের সেই সমীকরণ হিসাব করে ইন্টিগ্রেশন করে। দুইটা জিনিস শিখলা, সরু সুষম দণ্ডের মাঝখানের সাপেক্ষে কি এম এল স্কোয়ার বাই 12, প্রান্তগামী অক্ষের সাপেক্ষে কি এম এল স্কোয়ার বাই 3। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই আমি যে এই দুটো শিখলাম পরীক্ষায় এটা নাও দিতে পারে, পরীক্ষাতে আমাদের এই যে এই মাঝখানটাও দিতে পারে। হ্যাঁ পারে না? পারে। তো সেটা কিভাবে বের করবো আমরা তখন? যদি আমরা এই ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষটা জানি, তাহলে আশেপাশের যে কোনো সমান্তরাল অক্ষের সাথেও বের করে ফেলতে পারবো। একটা সিস্টেম আছে, সেটা লাস্টে শিখবো আমরা। সো তুমি আগে এই দুইটা মুখস্থ করো, কারণ এই দুইটা পরীক্ষায় স্পেশালি আসে, এই জন্য দুইটা আমরা বিশেষ করে মুখস্থ রাখবো। মাঝখানেরটা ভর কেন্দ্রগামী অক্ষেরটা এম এল স্কোয়ার বাই 12, আর প্রান্তগামীটা কি 3, প্রান্তেরটা 3। হ্যাঁ, প্রান্তেরটা 3। সো এই হচ্ছে আমাদের গেল দুইটা। 3 নাম্বারটা খেয়াল করো, যে হচ্ছে কি 3 নাম্বারটা আমাদের কি, যে পাতলা বৃত্তাকার চাকতির ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তার মানে জিনিসটা হচ্ছে এরকম, এই হচ্ছে একটা চাকতি আছে মনে করো, এরকম একটা পাতলা বৃত্তাকার চাকতি আছে, এই চাকতির এরকম ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। হ্যাঁ, চাকতি দেখছো না তুমি, মনে করো 5 টাকার কয়েন কিন্তু একটা চাকতি আর কি। তো 5 টাকার পয়সা মনে করো, যে একটা তোমার থালা প্লেট,
ওরকম টাইপ জিনিস। হ্যাঁ, সো এরকম একটা চাকতি আছে, এই চাকতির এরকম ভর কেন্দ্রগামী, চাকতির উপরে খাড়াই যে চাকতি চিন্তা করলে এটা, আর এই হচ্ছে তার ভর কেন্দ্রগামী অক্ষ, এর সাপেক্ষে যদি ঘুরতে থাকে তাহলে জড়তার ভ্রামক কী হবে। সো এটা মনে রেখো, এই কথাটা ইম্পর্টেন্ট, পাতলা বৃত্তাকার চাকতির ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। সেই কথাটা খুব মনোযোগ দিয়ে আমরা খেয়াল রাখবো যে কোন কথাটা বলা হচ্ছে। পাতলা বৃত্তাকার চাকতি আরও আসবে, কিন্তু খালি বৃত্তাকার চাকতি মনে রেখো না, কারণ দেখো এখানে আরেকটা আছে পাতলা বৃত্তাকার চাকতির অন্য লেখা যে কোনো ব্যাস। সো চাকতি কথাটা ইম্পর্টেন্ট না, যে পাতলা বৃত্তাকার চাকতির ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এটা হচ্ছে 3 নম্বরটা, mr²/2, mr²/2, m ওই চাকতির ভর, আর হচ্ছে ওই চাকতির ব্যাসার্ধ, শেষ। mr²/2 আমাদের গেল কয়টা? 3টা গেল। এবার আমরা দেখবো 4 নম্বরটা, যে পাতলা বৃত্তাকার চাকতি যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক। তার মানে হচ্ছে এরকম, তোমাকে পরীক্ষায় মাঝে মাঝে এইভাবে এঁকে দিবে, এঁকে দিয়ে বলবে কি সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো, তোমাকে বলবে এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো, এভাবে বলবে। কিন্তু তখন তোমাকে বুঝতে হবে যে এটা কি বুঝাইছে, যে পাতলা বৃত্তাকার চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক। সো তুমি কিন্তু চিত্রগুলোও মাথায় রাখতে হবে, মাস্ট। তুমি যদি আগে না পড়ে থাকো, কয়েকবার পড়ে মুখস্থ করে ফেলো, যে পাতলা বৃত্তাকার চাকতি এরকম যে কোনো ব্যাসের সাপেক্ষে বললে কি হবে জড়তার ভ্রামক, যে mr²/4। এবং দেখো এই যে কোনো ব্যাস, এই যে এবি বা সিডি একই তো, সো এবি আর সিডি দুইটা জড়তার ভ্রামক কী হবে? একই হবে, আলাদা হবে না, একই হবে, কারণ দুইটাই কি, যে ব্যাসের সাপেক্ষে কী হয়? mr²/4। তো খেয়াল করো, ব্যাসের সাপেক্ষে বললে mr²/4, আর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে বললে কী হবে? mr²/2। সো পার্থক্য আছে, একটু mনোযোগ দিয়ে জিনিসটা পড়বো, mr²/2 আর 4 নাম্বারটা হচ্ছে mr²/4। এবার দেখো পাতলা বৃত্তাকার চাকতি আরেকটা আসছে, ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরালের স্পর্শকের সাপেক্ষে। তার মানে পাতলা বৃত্তাকার চাকতি, এই যে ভর কেন্দ্রগামী অক্ষ, এইটার সাইড দিয়ে আমি একটা, যে এটা স্পর্শ করে, এই যে স্পর্শ করে সাইড দিয়ে সমান্তরালে আরেকটা অক্ষ নিলাম। সো এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? দেখো পাতলা বৃত্তাকার চাকতি ভর কেন্দ্রগামী অক্ষ, এটা চাই নাই আমরা, এবার চাইছি কি এটার সাথে যে স্পর্শক, এই যে পাতলা বৃত্তাকার চাকতির স্পর্শক মানে টাচ করে যাবে এবং এটার সমান্তরাল। তাইলে এই কথাটা মনে রাখবো, বৃত্তাকার চাকতির ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরালে স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক কী হবে? 3mr²/2। তাহলে গেল কয়টা? এই চাকতির 3টা, যে প্রথমটা ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে mr²/2, যে কোনো ব্যাসের সাপেক্ষে mr²/4, আর এই বৃত্তাকার চাকতির ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরালের স্পর্শকের সাপেক্ষে কি, যে 3/2 mr²। সো এভাবে তোমাকে একটু মনে রাখতে হবে। সো পাঁচটা গেল। সো এই বৃত্তাকার চাকতির 3টা, আর আগে সে সুষম দণ্ডের। সো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তুমি বই আরও কয়েকটা পেতে পারো, মুখস্থ করে রাখবা। সো মোস্ট ইম্পর্টেন্ট 6 নম্বরটা কি? নিরেট গোলকের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। সো নিরেট গোলক ফুটবল টাইপের জিনিসপাতি আর কি, গোলক, হ্যাঁ, ভিতরে যদি নিরেট হয়, পুরু থাকে, সব কিছু ভরা থাকে, সো সেক্ষেত্রে নিরেট গোলকের ক্ষেত্রে জড়তার ভ্রামক হবে 2/5 mr²। যখনই তোমার আই প্রয়োজন হবে, আই যদি আমরা বের করতে চাই, আয়ের মান কি লিখবো? mr² লিখবো নাকি 2/5 mr² লিখবো? একটা জিনিস এখনই শিখে রাখো, ভালো করে শুনো, এটাতে কিন্তু ভুল হয়। যদি তুমি দেখো প্রশ্নে উদ্দীপকে বলছে একটা বস্তুর এই ভর দেওয়া আছে, এই ব্যাসার্ধ, জড়তার ভ্রামক কত, তাহলে mr², তুমি বস্তুটাকে তখন তুমি বিন্দু বস্তু ধরে নিয়ে অঙ্ক করে দিতে পারবা, সমস্যা নেই, mr²। কিন্তু যদি বস্তু না বলে স্পেশাল কথা উল্লেখ করে, স্পেশাল বস্তু দেয়, যেমন নিরেট গোলক, সরু সুষম দণ্ড, পাতলা বৃত্তাকার চাকতি, এই যে কথাগুলো তুমি যেগুলো পরিচিত, স্পেশাল বস্তু বলতেছি, বিশেষ বস্তু বলতেছি, এগুলো সবই বিশেষ বস্তু। সেই বিশেষ বস্তুর কথা যদি বলে আর তোমাকে বলে যে জড়তার ভ্রামক বের করো, তখন তোমাকে ওই বিশেষ বস্তুর জড়তার ভ্রামকই লিখতে হবে। কথাকে বুঝাতে পারছি? নর্মাল কোনো বস্তু বলে একটা বস্তু এই সেই, নর্মালি যদি এরকম উল্লেখ থাকে তাহলে mr², শেষ, i=mr²। আর যদি খেয়াল করো না, বলছে একটি বৃত্তাকার চাকতি, একটা নিরেট গোলক, একটা ফাঁপা গোলক, একটা সিলিন্ডার, এরকম বিশেষ বস্তুগুলোর নাম যদি উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে সেই বস্তুটা জড়তার ভ্রামকই তোমাকে দিতে হবে। সো নিরেট গোলক যদি কখনো বলে তাহলে কি লিখবা? 2/5 mr²। এম হচ্ছে ওই গোলকের ভর, আর হচ্ছে ব্যাসার্ধ, শেষ, 2/5 mr²। আর হচ্ছে ফাঁপা গোলক, খেয়াল করছো নিরেট আর ফাঁপা। সো দেখো নিরেটটাই 5, নিরেট ভারী একটু, সো নিচে 5 আছে, আর ফাঁপা হচ্ছে পাতলা, তাহলে নিচে 3 আছে। সো 2/3 হচ্ছে 3 কোনটা? ফাঁপারটায়, ফাঁপা গোলক, হ্যাঁ, ফুটবল টাইপের জিনিস, ভিতরে ফাঁপা এরকম। সো ফাঁপা গোলকের ভর কেন্দ্রগামী অক্ষের যত ভ্রামক হচ্ছে এত, 2/3 mr²। সো এগুলো 7 নাম্বারটা। আরও দুইটা আমাদের আছে, একটা হচ্ছে নিরেট সিলিন্ডার বা চোং বলতে পারে বা সিলিন্ডার বলতে পারে, একই কথা। নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে জড়তার ভ্রামক হবে এই ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, যে mr²/2 বা হাফ mr²। mr²/2 আর কোথায় ছিল? পাতলা বৃত্তাকার চাকতির কি ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, আর নিরেট সিলিন্ডার বা চোঙের ক্ষেত্রেও সেম, mr²/2।
আরেকটা হচ্ছে আমাদের আয়তাকার সুষম পাতের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। সো আয়তাকার সুষম পাত, একটা আয়তাকার পাত আছে যার লেন্থ এবং আমরা প্রস্থ দেখতে পাচ্ছি। সো এল হচ্ছে তার দৈর্ঘ্য, বি হচ্ছে তার প্রস্থ। সো দৈর্ঘ্য এবং প্রস্থ যদি দেওয়া থাকে এবং এটার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো, এটা m/12 এল স্কোয়ার যোগ বি স্কোয়ার। হ্যাঁ, সেই ব্যাপারটা মাথায় রেখো, m/12 এল স্কোয়ার যোগ বি স্কোয়ার। তো এই হচ্ছে 9টা আমাদের বিশেষ করে তোমাকে মনে রাখতে হবে। সো এই 9টা আমাদের জন্য খুবই জরুরি, খুবই জরুরি। এই 9টা থেকে তোমার পরীক্ষাতে গ নাম্বার বা 3 নাম্বার বা 4 নাম্বার তুমি কমন পাবা। সো অবশ্যই বিশেষ বস্তুগুলো জড়তার ভ্রামক ঠাড়া মুখস্থ করো। আগেই বলছি কথাটা, যদি বলে একটা নর্মাল বস্তু বলে যে একটা বস্তুর ভর এত, ব্যাসার্ধ এত, এরকম যদি বলে, বস্তুর কোনো নাম না থাকে স্পেশাল, তখন তুমি কী করবা, I=mr²। আর যদি দেখো তোমাকে বলছে কি যে একটা নিরেট গোলক, একটা সিলিন্ডার, এই যে কথাগুলো আমরা পড়ে আসলাম 9টা, এদের মধ্যে যদি নাম থাকে, একটা আয়তাকার পাত, এরকম যদি নাম থাকে, তখন বুঝবা হ্যাঁ স্পেশাল বস্তুটার আমাদের জড়তার ভ্রামক ওটাই বসাইতে হবে। আই যেখানেই লাগুক, টর্ক বের করতেও আই লাগে, ওই আয়ের ক্ষেত্রেও এভাবে বিশেষ বস্তু হলে বিশেষ বস্তু সূত্র দিয়ে বের করে নেব। আশা করি ঘটনা একদম ক্লিয়ার। এবার দুইটা ইম্পর্টেন্ট উপপাদ্য শিখব। এই দুটো উপপাদ্য দেখো, এই যে একটা হচ্ছে আমাদের কি সমান্তরাল, একটা হচ্ছে লম্ব অক্ষ। সো এই দুটো উপপাদ্যর সাহায্য নিয়ে কিন্তু আমরা জড়তার ভ্রামক বের করতে পারি। একটা অক্ষের সাপেক্ষে জানলে অন্য অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে পারি। সো এই যে একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানলে অন্যটা বের করতে পারি, এটা উপপাদ্যর সাহায্য নিয়ে এটা পরীক্ষাতে আসে, এটা দিয়ে সৃজনশীলে ঘ নাম্বারে আসে। সো আসলে সুন্দর মতো শিখে ফেলি। যারা এটা নিয়ে ভয় পাও, এই উপপাদ্য কেমনি কি, সো কোনো ভয় নেই, রিল্যাক্স, খুবই সহজ জিনিস, এক লাইন খালি শিখবো, ডান। সো এটা প্রথমটা শিখতেছি আমরা হচ্ছে সমান্তরাল অক্ষপদ্য। দেখো নিচে লেখা আছে সমান্তরাল অক্ষপদ্য। সমান্তরাল অক্ষপদ্যটা কি, যে যদি তুমি মনে করো, হ্যাঁ যদি তুমি মনে করো কি, মনে করো এটা হচ্ছে আমাদের কি, যে ভর কেন্দ্রগামী অক্ষ। সো এইটার সাপেক্ষে জড়তার ভ্রামকটা আমি নাম দিলাম, মনে করো এরকম যে আই জি, যে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আইজি। হ্যাঁ, সো জড়তার ভর কেন্দ্রগামী অক্ষের ভ্রামক হচ্ছে আইজি। সো আমি একটা বস্তুর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা জানি, তাহলে এই যে তার পাশে সমান্তরাল একটা অক্ষ, ভর কেন্দ্রগামী না কিন্তু তার পাশে সমান্তরাল আরেকটা অক্ষ, এটার সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত হবে এটা আমরা বের করতে চাই। হ্যাঁ, আই প্রাইম না নাম দিলাম যে হচ্ছে আই, সেক্ষেত্রে জড়তার ভ্রামকটা কত হবে, আমি ভর কেন্দ্রগামীটা জানি, মুখস্থ জানি, তাহলে তার পাশে সমান্তরাল একটা অক্ষের জড়তার ভ্রামক কত হবে। সো এটা বের করা যায় সমান্তরাল, দেখো নামের মধ্যে আছে সমান্তরাল, সমান্তরাল অক্ষ। তো সমান্তরাল অক্ষের একটা জড়তার ভ্রামক আমি চাইলে বের করে ফেলতে পারি, এই জন্যই নাম সমান্তরাল অক্ষ উপপাদ্য। সো সূত্রটা হচ্ছে আমরা এখানে লিখে ফেলি যে সেই সমান্তরাল অক্ষপদ্যটা আমাদের কি হবে। সো উপাদ্যটা হবে হচ্ছে এরকম যে আই ইকুয়াল টু, এই যে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা জানতাম, সেই মানটা আমাদের লাগবে, এই ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যেটা জানতাম সেই মানটা আমাদের লাগবে, আইজি যোগ কি হবে আমাদের এম এইচ স্কোয়ার। সো এটাই হচ্ছে আমাদের সেই ফর্মুলাটা, যে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে সেই জড়তার ভ্রামকটা কত হবে, সেই জড়তার ভ্রামকটা হবে হচ্ছে আমাদের এটা, যে আই ইকুয়াল টু আইজি প্লাস এম এইচ স্কোয়ার। তার মানে কি, এই আই মানে হচ্ছে এই যে তার পাশ দিয়ে সমান্তরাল যে অক্ষটা গেল, সেটা হচ্ছে সেই আই, এইটাই তো বের করতে চাচ্ছি আমরা। আর আইজি মানে কি, ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামকটা ছিল, যেটা আমরা জানতাম, মুখস্থ জানি মনে করো, তো সেই মানটা নিব, যোগ এম এইচ স্কোয়ার। এম মানে কি, ওই বস্তুটার ভর, টোটাল বস্তুর ভর, আর হচ্ছে আমাদের এইচ মানে কি, এই যে ভর কেন্দ্রগামী অক্ষ ছিল আর সমান্তরাল অক্ষ, এদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাই হচ্ছে এইচ। হ্যাঁ, সো আই ইকুয়াল টু আইজি প্লাস এম এইচ স্কোয়ার। সো আইজি হচ্ছে আমাদের ভর কেন্দ্রগামী অক্ষ, আর এম এইচ স্কোয়ার, এইচ হচ্ছে ওই ভর কেন্দ্রগামী থেকে তার সমান্তরাল অক্ষটার দূরত্ব। তাহলে সূত্রটা মুখস্থ করে ফেলো, আইজি প্লাস এম এইচ স্কোয়ার, কিন্তু সৃজনশীল আসবে। সো আমরা কিন্তু সৃজনশীল যখন সলভ করবো, অঙ্কগুলো দেখবো যে কীভাবে কিন্তু আসে। তো সুন্দর করে মুখস্থ করে ফেলো, সমান্তরাল অক্ষ উপাদান হচ্ছে আইজি প্লাস এম এইচ স্কোয়ার, আইজি প্লাস এম এইচ স্কোয়ার, এম হচ্ছে ভর, এইচ হচ্ছে ওই দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল অক্ষ থেকে দূরত্ব, সমান্তরাল অক্ষপদ্য। আর হচ্ছে লম্ব অক্ষপদ্য। লম্ব অক্ষপদ্যটা কি, যে এরকম দেখো তিনটা লম্ব অক্ষ দেখতে পাচ্ছি আমি, যে এই যে হচ্ছে ওয়াই অক্ষ, জেড অক্ষ, এক্স অক্ষ। তো যদি তুমি কি হয়, যে এই ওয়াই অক্ষের সাপেক্ষে এই বস্তুটার জড়তার ভ্রামক তুমি মনে করো জানো আই এক্স, তারপর হচ্ছে এই অক্ষের সাপেক্ষে, এই জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা তুমি মনে করো জানো আই জেড, এবং হচ্ছে এক্স, সরি এটা আমাদের এক্স অক্ষ ছিল তো এখানে, সো আমি এখানে লিখে দিব সেটা। সো এখানে লিখে দিচ্ছি হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হচ্ছে
আই ওয়াই। আর এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা মনে করো হচ্ছে আই এক্স। সো তিনটা অক্ষের সাপেক্ষে তুমি জড়তার ভ্রামক জানো। সো এবারের ব্যাপারটা হচ্ছে যে এখানে লম্ব অক্ষ পদ্ধতিটা কি, যে তুমি মনে করো আই এক্স এবং আই ওয়াই জড়তার ভ্রামকটা জানো, তাহলে এই আই এক্স আর হচ্ছে আই ওয়াই এই দুইটা লম্ব অক্ষের জড়তার ভ্রামকের যোগফল হবে অন্য আরেকটা যে অক্ষ আছে তার সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। তার মানে আই এক্স প্লাস আই ওয়াই সমান কি আই জেড। তার মানে তুমি যদি যে কোনো দুইটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা তুমি জানো, লম্ব অক্ষ আই এক্স বা আই ওয়াই এতে জানো, এদেরকে যোগ করলে তুমি অন্য যে একটা অক্ষ আছে লম্বভাবে তার সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করে ফেলতে পারবা। সেটা খুবই সহজ করে যোগ করতে হয়, আর এইটা আমাদের পরীক্ষায় বিশেষ করে আসে আইজি প্লাস এম এন সি স্কোয়ার। সেটা খুবই ভালো করে জিনিসটা মাথায় রাখো। তাহলে এখান থেকে আমরা এই আমাদের উপপাদ্যটা খুব সুন্দর মতো বুঝতে পারবো বা মনে রাখতে পারবো। আমরা নেক্সটে দেখবো যে এটা দিয়ে কীভাবে প্রশ্ন আসে, প্রশ্ন কিন্তু অবশ্যই দেখবো। সূত্র মুখস্থ রাখো আইজি প্লাস এম এসি স্কোয়ার। সো এটাগুলো আমাদের যে জড়তার ভ্রামক, বিশেষ বস্তু জড়তার ভ্রামক এবং সমান্তর ও লম্ব অক্ষ উপপাদ্য। এরপরে আমরা একটা জিনিস দেখবো হচ্ছে কৌণিক গতিশক্তি। খুবই সহজ। মাঝে মাঝে এরকম হয় না যে এরকম স্লাইড করে কোনো বস্তু যখন পড়ে তখন কী হয়, বস্তুটা তো সামনে আগায়, ঠিক আছে, বস্তুটা কিন্তু যখন সামনে আগাচ্ছে, হ্যাঁ বস্তুটা সামনে আগাচ্ছে, তখন কিন্তু বস্তুটার কী থাকে, একটা বেগ থাকে। দেখো এই যে এইবারও কিন্তু একটা বেগ থাকে, খেয়াল করে দেখো যে এবারও কিন্তু একটা বেগ আছে, এটা হচ্ছে ভিসিএম, মানে বস্তুটার বেগ, শুধু মনে করো বস্তুটার বেগ। সো ধরলাম ভিসিএম বলতে শুধু ভি বুঝাইলাম, সেটা একটা রৈখিক বেগ আছে, তাই না? সো তার একটা রৈখিক বেগ আছে, তার একটা রৈখিক বেগ আছে। সো বস্তুটা যেহেতু পড়তেছে হবে, গড়ায় পড়তেছে না, সোজা দিকে নামতেছে, তাই না? সো সে কিন্তু পড়ার সময় কি এমনি গড়ায় গড়ায় পড়তেছে, তার মানে কি সোজাও তো নামছে, তাই না? কি সোজা নামছে তো, সো সে ঘুরতেছে এবং সোজাও যাচ্ছে। তাহলে এখানে তার দুই রকম বেগ থাকে, একটা হচ্ছে রৈখিক বেগ, বেগটা দেখো কি, একটা হচ্ছে আমাদের এই রৈখিক বেগ, আর একটা হচ্ছে আমাদের এইটার ঘূর্ণন, যেখানে ঘুরে ঘুরে আসতেছে। সো কৌণিক বেগ, সো দুই রকম বেগ থাকে। সো সেই যদি দুই রকম বেগই থাকে, তাহলে এখানে একটা বস্তু যখন গড়ায় গড়ায় পড়ে তার মধ্যে গতিশক্তি দুই রকম থাকে। একটা হচ্ছে রৈখিক গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, আর রৈখিক বেগ আর কৌণিক বেগের একটা সম্পর্ক আছে, ভি ইকুয়াল টু ওমেগা আর, আগেও আমরা দেখছি। সো মনে রেখো ব্যাপারটা, ভি ইকুয়াল টু ওমেগা। সো আমাদের মেইন কাজ হচ্ছে এটা, যে রৈখিক গতিশক্তি আমরা জানি, আমাদের মেইন কাজ হচ্ছে এই যে কৌণিক গতিশক্তিটা বের করা। সো বস্তুটা যেভাবে গড়ায় গড়ায়ও পড়তেছে, সো তার ঘূর্ণন গতিশক্তি কত, কৌণিক গতিশক্তি কত। সো কৌণিক গতিশক্তি হবে হাফ আই ওমেগা স্কোয়ার। হাফ আই, ইকে থিটা লিখছি আমরা, বা ইকে প্রাইম লিখতে পারো, হাফ আই ওমেগা স্কোয়ার। আগে ছিল হাফ এম ভি স্কোয়ার, এখন হবে হাফ আই ওমেগা স্কোয়ার। ওমেগা মানে কৌণিক বেগ, কৌণিক বেগ 2π/t 2πn/t, সেগুলো আমরা জানি, আগে শিখছি। আই হচ্ছে কি জড়তার ভ্রামক। এবার ওই যে যদি বলে একটা বস্তু, নর্মাল বললো একটা বস্তু এভাবে পড়তেছে, তাহলে সেক্ষেত্রে কি লিখবো, আয়ের মান এম আর স্কোয়ার। কিন্তু যদি বলে একটা গোলক গড়ায় গড়ায় পড়তেছে, একটা নিরেট গোলক গড়ায় গড়ায় পড়তেছে, একটা ফাঁপা গোলক গড়ায় গড়ায় পড়তেছে, তখন কিন্তু সেই নিরেট গোলকের যে আয় 2/5 এম আর স্কোয়ার লিখতে হবে, ফাঁপা গোলক বললে 2/3 এম আর স্কোয়ার লিখতে হবে। এই হচ্ছে সেই ব্যাপারটা। তার মানে এই আয়টা অন্য যে কোনো জায়গায় যখন প্রয়োগ হবে, ভালো করে মনোযোগ দিয়ে বসাবো, আমি কি এম আর স্কোয়ার লিখবো নাকি বিশেষ কিছু লিখবো। সো এটা মাথায় রাখবো এবং উদ্দীপক পড়ে চেক করে নিব যে কোনটা লিখবো। বিশেষ বস্তু থাকলে বিশেষ বস্তুর, আর নর্মাল থাকলে এম আর স্কোয়ার, যে যদি বলে একটা বস্তু, হ্যাঁ। সো অঙ্ক করার সময় দেখবো আমরা। সো মনে রাখো যে কৌণিক গতিশক্তি কী হবে, হাফ আই ওমেগা স্কোয়ার। সো বস্তুটার দুই রকম শক্তি থাকে। সো তোমাকে যদি বলে এই বস্তুটার মোট শক্তি বের করো, তাহলে আমাকে লিখে দিচ্ছি এখানে। সো এই জিনিসটা একটু মাথায় রাখো, যে তোমাকে জিজ্ঞেস করে এখানে যে এই বস্তুটা এভাবে পড়তেছে, তাহলে এই বস্তুটার মোট শক্তি কত, হ্যাঁ, মোট শক্তি কত, হ্যাঁ, মোট গতিশক্তি কত। মোট শক্তি বলতে আসলে কি, যেখানে মোট গতিশক্তি, মোট শক্তি বলতে বোঝাচ্ছি আমরা কি এখানে, যে মোট গতিশক্তি, মোট শক্তি বলতে বোঝাচ্ছি আমরা, হ্যাঁ, মোট শক্তি বলতে বোঝাচ্ছি আমরা মোট গতিশক্তি, মোট শক্তি না, আমরা আসলে মোট গতিশক্তি যাচ্ছি। সো বললাম যে মোট গতিশক্তি। সো মোট গতিশক্তি হবে হচ্ছে ই ইকুয়াল টু, দুইটা হবে, বুঝতে পারছো, একটা হবে হচ্ছে কি যে হাফ এম ভি স্কোয়ার, মোট গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার, যোগ কি হবে যে হাফ আই ওমেগা স্কোয়ার। কারণ এই যে তার মধ্যে কি আছে, ঘূর্ণন এবং রৈখিক দুই রকম শক্তি আছে। সো হাফ আই ওমেগা স্কোয়ার, সেটা হচ্ছে আমাদের সেই ইকে। তাহলে মোট গতিশক্তি কী হবে, হাফ এম ভি স্কোয়ার যোগ হাফ আই ওমেগা স্কোয়ার। সো ব্যাপারটা মাথায় রেখো, তোমার কিন্তু যে কোনো সময় এগুলো দিয়ে অঙ্ক চলে আসতে পারে বা কাজে লাগতে পারে, তখন যেন আমরা জিনিসটা বুঝি, অ্যাটলিস্ট যেন আমরা বুঝতে পারি যে ওকে এভাবে করতে হবে। সো মোট গতিশক্তি আমরা শিখলাম হাফ এম ভি স্কোয়ার আর হাফ আই ওমেগা স্কোয়ার। এবার আমরা আরেকটা জিনিস স্পেশালি সেই বিষয় হচ্ছে টর্ক। টর্ক এবং কৌণিক ভরবেগ, আরও আমাদের দুইটা টপিক আছে, এবং এখান থেকেও কী কী জিনিস একটু পড়তে হবে আমরা সুন্দর মতো সহজে অল্প সময়ে রিভিউ করে ফেলি।
সো টর্ক এটাকে আমরা টাও দ্বারা প্রকাশ করি, এভাবে বাঁকা করে টি এর মতো লিখি, কি বলি টাও। এই টাওটা কি প্রকাশ করে? ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে, মানে যা প্রয়োগ করলে কোনো বস্তুতে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয় তাকে বলবো টর্ক। সহজ কথায় এই টর্ককে আমরা কি বলি? ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে। টর্ক ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে। এবং এই টর্কে আমরা বলের ভ্রামকও বলি। টর্কে আমরা কি বলি? বলের ভ্রামকও বলি। সো মনে করো তুমি একটা বস্তু আছে, এই যে একটা বস্তু আছে, হ্যাঁ। সো মনে করো এই হচ্ছে, তুমি দরজার সময় অবশ্যই খেয়াল করো, দরজা যখন এভাবে তুমি বল প্রয়োগ করো ঘুরে, তাই না? সো এই যে দরজার এভাবে খুলে গেল বা বন্ধ হলো, সো এই যে এখানে কিন্তু টর্ক প্রয়োগ করছো তুমি। সো কতটুকু টর্ক প্রয়োগ করা লাগছে খেয়াল করো। এই হচ্ছে সেই দরজার এই সেই ঘূর্ণন অক্ষ, আর এই হচ্ছে সেই দরজাটা। তুমি একটা জিনিস খেয়াল করবা, দরজাতে তুমি আজকে পরীক্ষা করে দেখো, তুমি বল প্রয়োগ করবা একদম কিনারায়, যখন বল প্রয়োগ করবে, হ্যাঁ বল প্রয়োগ করছো মনে করো, একটু বল দিছো, আর তুমি সেম পরিমাণ বল এই একদম দরজার সাইডে না দিয়ে একটু ভিতরের দিকে দিয়ে দেখবা যে কোন ক্ষেত্রে তাড়াতাড়ি ঘুরলো। খেয়াল করে দেখো, দুই ক্ষেত্রে একরকম ঘুরবে না, এবং কোন ক্ষেত্রে বেশি ঘুরবে সেটা আমরা আগেই সূত্র থেকে বের করে ফেলে আসো, এবং তুমি সেটা এক্সপ্লেন করে দেখো আজকেই। সো তুমি যদি দেখো যে আমরা বলটা প্রয়োগ করি, দেখো আমরা এই টর্ক যে লিখি, টর্কের টাও দিয়ে প্রকাশ করি, আর লম্বভাবে বল প্রয়োগ করা হলে টর্কের মান হয় আর এফ। যদি টর্কের মান বেশি হয় তাহলে বেশি ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হবে। সো বেশি টর্ক হলে তোমার দরজাটা তাড়াতাড়ি ঘুরবে, খেয়াল করে দেখবা। তো বেশি টর্ক কখন হবে? বেশি যদি বল দাও তাহলে বেশি ঘুরবে, কিন্তু তুমি মনে করো একটা নির্দিষ্ট বলই দুই জায়গায় দিবা, আর এর উপরেও নির্ভর করে। সো দেখো আর এর সাথে সম্পর্কটা সমানুপাতিক, আর বেশি হলে টর্কও বেশি হবে। তাই তুমি যদি খেয়াল করে দেখবা এখানে ঘুরতেছে, এই অক্ষ থেকে ঘুরতেছে, হ্যাঁ এই দূরে, হ্যাঁ এখানে হাতল আছে দরজার। সো এই সাইডে তুমি বল দিয়ে দেখবা যে অল্প বল দিছো তাড়াতাড়ি ঘুরছে, কিন্তু ওই সমপরিমাণ বল ভিতরের দিকে দেখবা যে এত বেশি ঘুরে নাই। এটা পরীক্ষা করে দেখো। তার মানে কি, যে আর এর মান বেশি হলে টর্কের মান বেশি হবে, আর বেশি বল দিলে তো বেশি টর্ক হবে, সম্পর্ক সমানুপাতিক। তাই লিখতে পারি আমরা টাও সমান আর এফ। তাহলে তুমি কত বল প্রয়োগ করলা তার সাথে এটাও ডিপেন্ড করে যে কোথায় বলটা প্রয়োগ করলা, আর এর মানটা। সো যেখানে বল প্রয়োগ করছো সেখান থেকে শুরু করে ঘূর্ণন অক্ষ পর্যন্ত দূরত্বই হচ্ছে আর। যদি এখানে বল প্রয়োগ করো তাহলে সেক্ষেত্রে আর হবে এইটুকু, এখানে বল প্রয়োগ করলে আর হবে এইটুকু। সো লম্বভাবে এই যে এরকম আছে, তুমি লম্বভাবে যদি বল প্রয়োগ করো তাহলে সেক্ষেত্রে ডাইরেক্ট তুমি লিখতে পারবা আর এফ, আর ইন্টু এফ। আর হচ্ছে ব্যাসার্ধ, এফ হচ্ছে বল, শেষ। তাহলে তুমি টর্কের মানটা পেয়ে যাবা, ঠিক আছে। আর যদি তুমি থিটা কোণে বল প্রয়োগ করো, হ্যাঁ বলটা তুমি এভাবে একটু কোণাকুনি বল প্রয়োগ করলা। সো কোণাকুনি বল যদি প্রয়োগ করো থিটা কোণে, ধরলাম কি যে এই যে অক্ষটা, যে আমাদের এই যে দরজার যে বল প্রয়োগ করছো সেটার সাথে আনুভূমিকের সাথে থিটা কোণে বল প্রয়োগ করছো, আনুভূমিকের সাথে থিটা কোণে বল প্রয়োগ করছো, তাহলে আমার লম্ব দিকে বলটা কত আসবে খেয়াল করে দেখো। যে এদিকেরটা আসবে এফ কস থিটা, যার সাথে কোণ তার দিকে কস, আর তার লম্ব হবে আসে সাইন, সবাই আমরা জানি। সো এই লম্ব হবে বলটা আসলে এফ সাইন থিটা। আমরা জানি কিভাবে টর্কের মান লিখতে হয়, যে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব আর হচ্ছে লম্ব হবে বল। এবার লম্ব হবে বলের মানটা তো এফ সাইন থিটা, তাই আমি লিখছি এফ সাইন থিটা, আর আর আগের মতোই কিন্তু এই যে বলের অংশটুকু আর দূরত্বের অংশটুকু, বলের অংশটুকু দূরত্বের অংশটুকু, কিন্তু এবার হয়ে গেছে আর এফ সাইন থিটা, কারণ লম্ব হবে বলটা আর এফ সাইন থিটা। তো সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা দাঁড়ায় হচ্ছে আর ক্রস এফ। তার মানে আর এফ সাইন থিটা মানে আমরা কি জানি, আর ভেক্টর গুণ আর ভেক্টর ক্রস গুণ এফ ভেক্টর। তাহলে টর্ক কিন্তু ভেক্টর রাশি, তাহলে টর্ক ভেক্টর সমান কি হবে, আর ক্রস এফ ভেক্টর, আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, আর হচ্ছে অবস্থান ভেক্টর। সো প্রশ্নে লেখা থাকতে পারে অনেক সময় অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, এরকম লেখা থাকবে। আর হচ্ছে কি অবস্থান বা ব্যাসার্ধ ভেক্টর, লিখে নাও, আর কি অবস্থান বা ব্যাসার্ধ ভেক্টর। যদি আর এর মান দেওয়া থাকে, বলের মান দেওয়া থাকে, তুমি জাস্ট ক্রস গুণ করে দিবা, টর্ক পেয়ে যাবা। আর টর্কে যদি মান বের করতে হয়, ভ্যালু বের করতে হয়, তাহলে মডুলাস করে দিব, ওই যে রুট ওভার আর এভাবে বের করি আমরা, রুট ওভার এত স্কোয়ার যোগ এত স্কোয়ার। সো অঙ্ক করে আমরা দেখাবো। তো তুমি এখান থেকে সিম্পল কথাটুকু মনে রাখো, যদি কোথাও তুমি কোনো ঘূর্ণনক্ষ থেকে তুমি লম্বভাবে বল প্রয়োগ করো তাহলে টর্কের মান হবে ওই ঘূর্ণনক্ষের দূরত্ব আর এবং এফ এর গুণফল আর এফ। যদি তুমি লম্বভাবে বল প্রয়োগ না করে কোনাকুনি বল প্রয়োগ করো, আনুভূমিকের সাথে কোনাকুনি বল প্রয়োগ করো, তাহলে আনুভূমিকের সাথে থিটা কোণে বল প্রয়োগ যদি করো, তাহলে লম্ব দিকের বলটা কত হবে, এফ সাইন থিটা। তাহলে সেক্ষেত্রে সূত্র হবে আর এফ সাইন থিটা। তাহলে মেইন সূত্রটা আর এফ সাইন থিটা, লম্বভাবে বল প্রয়োগ করলে হয় শুধু আর এফ। আর সাইন থিটার পরিবর্তে লিখতে পারি ক্রস গুণ দিয়ে আর ক্রস এফ, অথবা মান বের করতে বললে আর ক্রস এফ এর মডুলাস। দ্যাটস ইট। একক কি আমাদের এই টর্কের একক কি? টর্কের একক হচ্ছে নিউটন মিটার। এছাড়াও টর্কের আমরা আর কি সূত্র লিখতে পারি, এবং এই টর্ক নিয়ে কিন্তু এই বল নিয়ে আমরা যখন বলের নিউটনের সূত্র আছে, তাই না? সো এই টর্ক নিয়েও কিন্তু নিউটনের সূত্র আছে, হ্যাঁ কৌণিক গতির ক্ষেত্রে কিন্তু নিউটনের সূত্র আছে। তো সেটা আমরা একটু ছোট্ট করে একবারে চোখ বোলাই, কারণ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এই জিনিসটা। এখন আমরা দেখবো সেটা হচ্ছে
এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। সো ব্যাপারটা একটু ভালো মতো মাথায় রেখো, এমসিকিউর জন্য ভালো মতো মাথায় রেখো, বা ক নম্বরে এই জিনিসগুলো আসে। সো কৌণিক গতির ক্ষেত্রে নিউটনের সূত্র, নিউটন কি বলছে, বাহ্যিক টর্ক প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর চলমান বস্তু সমকৌণিক গতিতে চলতে থাকবে, মানে কি ঘুরতে থাকবে। তার মানে রৈখিক গতির ক্ষেত্রে নিউটন কি বলছিল, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু থাকবে আর আর গতিশীল বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে। এবার কি বলছে, বাহ্যিক টর্ক প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর সম আর ঘূর্ণনরত বস্তু সমকৌণিক বেগে ঘুরতেই থাকবে। হ্যাঁ, ঘুরতে থাকবে। এটা লিখছে যে সমকৌণিক গতিতে ঘুরতে থাকবে, চলতে থাকবে। সো গেল এটা। 2 নম্বর সূত্রটা হচ্ছে এখানকার, এটা হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমানুপাতিক। আমাদের রৈখিক গতির ক্ষেত্রে সূত্র ছিল কি, যে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সো ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আর এখানে কি কৌণিক কথাটা আসবে, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমানুপাতিক, বলের জায়গায় টর্ক আসবে। তাহলে সূত্রটা হচ্ছে এরকম, dl/dt সমানুপাতিক হচ্ছে টাও। যত বেশি টর্ক প্রয়োগ করবা কৌণিক ভরবেগের পরিবর্তন তত বেশি ঘটবে, তত তাড়াতাড়ি এরকম কৌণিক ভরবেগের পরিবর্তন ঘটবে। বেশি টর্ক প্রয়োগ করলে বেশি পরিবর্তন ঘটবে, সম্পর্কটা সমানুপাতিক। সেখান থেকে একটা সূত্র পাই আমরা, টাও সমান সমান dl/dt। সো টাওয়ের কী কী সূত্র হইল, টাও সমান r ক্রস এফ, টাও সমান rf সাইন থিটা, টাও সমান rf লম্বভাবে বল হইলে, আর আরেকটা সূত্র পেলাম টাও সমান dl/dt। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে যে আমরা কি করি, যে এই কৌণিক ভরবেগ যে আছে, এই কৌণিক ভরবেগকে সময়ের সাপেক্ষে আমরা কি করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে সেক্ষেত্রে কি আসবে, আমাদের টর্ক আসবে, টাও সমান dl/dt। সো মাথায় রেখো। আর একটা হচ্ছে কি, দেখো ওই যে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া কি সমান ও বিপরীত ছিল না, সো এখানেও দেখো টর্ক যখন প্রয়োগ করবা বিপরীত প্রতিক্রিয়া হবে, সমান এবং বিপরীত। সো এই তিনটা জিনিস আমরা একটু মনে রাখবো। নিউটনের সূত্র আমাদের আগেও ছিল এটা, কিন্তু সেটা ছিল রৈখিক গতির ক্ষেত্রে, এখন কৌণিক গতির ক্ষেত্রে ভার্সনটা এরকম। সো মনে রাখো, পরীক্ষা আসতে পারে যে কৌণিক গতির ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্রটা লিখো বা প্রথম সূত্রটা লিখো, তখন তোমাকে একটু লিখতে হবে, কারণ পড়লেই মাথায় থাকবে জিনিসটা। এবার আমরা সবগুলো সূত্র, টর্কের সবগুলো সূত্র একসাথে একটু লিখে ফেলি, আসো। এবার খাতে সুন্দর লিখে ফেলো। একটু দেখছি আমরা আর ক্রস এফ, আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, এবং আমরা কি লিখতে পারি, আর ক্রস এফ লিখতে পারি আর এফ সাইন থিটা। আর যদি আমরা লম্বভাবে বল প্রয়োগ করি তাহলে শুধু আর এফও লিখতে পারি। একটু আগে দেখলাম যে dl/dt, দেখছি কিনা। আর আমরা একটু পরে সেটা পড়বো যে এই এল মানে কৌণিক ভরবেগে এল সমান লেখা যায় আই ওমেগা। সো আইটা কনস্ট্যান্ট জিনিস, জড়তার ভ্রামক সামনে আসে, আর এখানে থাকে হচ্ছে ওমেগা, ডি ওমেগা/dt। আর এই সবুজ অংশটুকু যে আছে ডি ওমেগা/dt মানে হচ্ছে আলফা। তো তুমি কোনটা কোনটা মুখস্থ রাখবা সেটা আমি বলে দিচ্ছি। তোমার বিশেষ করে দরকার হবে হচ্ছে এটা, টাও সমান আর ক্রস এফ। তারপরে তোমার বিশেষ করে দরকার হবে হচ্ছে এই যে এটা, এই যে বক্স এটা। সেখানে দেখো 3টা বক্স দেখতে পাচ্ছ, এই 3টা বক্স বিশেষ করে দরকার। বাকিগুলো মনে রাখবো এমসিকিউর জন্য, যে নিচের কোনটা সঠিক যেন বুঝতে পারো। সেটা টাও সমান dl/dt, টাও সমান rf সাইন থিটা, সব একসাথে সুন্দর করে গুছাই দিছি। তো তোমার আর কোনো টেনশন নাই, তুমি এগুলাই সুন্দর করে পড়ে ফেলবা, দেখবা যে আর কোনো প্যারা হচ্ছে না, সব তোমার কাছে গোছানো আছে। তোমার বই নিয়ে উল্টাপাল্টা করে এত টেনশন করতে হবে না। সো আর ক্রস এফ, rf সাইন থিটা, dl/dt হয়ে যে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমানুপাতিক। সো এখান থেকে আসছে dl/dt। আর এল এর মান আই ওমেগা বসাইলে আমরা কি পাবো, পাবো হচ্ছে ডি ওমেগা/dt, মানে কৌণিক বেগের পরিবর্তনকে আমরা কি বলি, কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে কৌণিক ত্বরণ। সো আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। এই আলফা মানে কি খেয়াল করো, এই আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। আর এটা আমরা একটু পরেই দেখবো যে কৌণিক ভরবেগ সমান যেটা লেখা যায়, একটু পরে আমরা সেটা পাবো। আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, আই আলফা। আর বিশেষ কোনো বস্তু বললে বিশেষ কোনো বস্তুর আই লিখবো, আর নর্মাল বস্তু বললে শুধু আই সমান এমআর স্কোয়ার। মনে আছে কথাটা? আর তাহলে আমরা দেখো নর্মাল বস্তু হলে কি লিখবো, এমআর স্কোয়ার। তার মানে এটা কিন্তু সব সময় না, এটা কি সব সময় তুমি লিখতে পারবা যে টাও সমান সমান এমআর স্কোয়ার আলফা? নো, সব সময় তুমি এটা লিখতে পারবা। তাহলে এটা কিন্তু বক্স না দিই, হ্যাঁ, এটা বক্স দেওয়াটা ভালো দেখাচ্ছে না। এটা বক্স, টাও সমান আই আলফা, টাও সমান আর ক্রস, এদের মেইন সূত্র। আর আয়ের পরিবর্তে আমরা এমআর স্কোয়ার লিখবো যে কোনো বস্তু, নর্মাল যে কোনো বস্তুর ক্ষেত্রে। কিন্তু বিশেষ বস্তু বললে আয়ের মান বিশেষ কিছু লিখতে হবে, এমআর স্কোয়ার বাই 2, এমআর স্কোয়ার বাই 4, তারপর হচ্ছে 2/5 এমআর স্কোয়ার, যেরকম ছিল ওগুলাই লিখতে হবে যে বিশেষ বস্তু হয়। সো ব্যাপারটা কিন্তু মাথায় রেখো। আমি তো বক্স উঠাই দিলাম, এটা কিন্তু ঠাডা মুখস্থ না, আই যা হবে সেই অনুযায়ী এটা চেঞ্জ হবে। ওকে, আমি বুঝলাম। আর আলফা বলতেছিলাম কৌণিক ত্বরণ, একটু একক টেকক দেখে রাখো। এই কৌণিক ত্বরণের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। কৌণিক বেগের একক কি, রেডিয়ান পার সেকেন্ড। আর কৌণিক ত্বরণের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আর আগে যখন জানি আমরা, সো আলফা সমান ডি ওমেগা/dt, কৌণিক বেগের পরিবর্তনের হারকে আমরা বলি কৌণিক ত্বরণ। আর আলফা সমান সমান এ ইন্টু আর, এ বাই আর।
এ হচ্ছে রৈখিক ত্বরণ, নর্মাল ত্বরণ, একটা বস্তু এসে ত্বরণ কত, রৈখিক ত্বরণ। সো রৈখিক ত্বরণকে ব্যাসার্ধ দিয়ে ভাগ করলে পাওয়া যায় হচ্ছে কৌণিক ত্বরণ। সো এইটুকু জিনিসও মনে রাখতে হবে। সো আমরা এখানে সবগুলো সূত্র গুছিয়ে একসাথে শিখে ফেললাম, এবং কোন দুইটা বিশেষ করে মুখস্থ রাখতে হবে সেই দুইটাকে আমি কিন্তু এখানে মার্ক করে দিলাম। টাও সমান আর ক্রস এফ, টাও সমান আই আলফা, দুইটা খালি বিশেষ করে মনে রাখো। আর এটা থেকে আর এফ সাইন থিটা লেখা যায়, আই আলফা, আয়ের মান যে কোনো কিছু হইতে পারে সেই অনুযায়ী বসায়, তারপরে আলফা আলফা থাকবে, আর আলফাটাও একটু লিখে রাখলাম, আলফা কৌণিক ত্বরণ প্রশ্নে দেওয়া থাকবে, এককটা খেয়াল রেখো, তাহলেই হচ্ছে। সো মেইন জিনিসটুকু আমাদের এখান থেকে হয়ে গেল। আর একক কি, নিউটন মিটার। আরেকটা জিনিস খেয়াল করো, নিউটন মিটার মানে কিন্তু জুল। সো টর্কের একক কিন্তু জুল, হ্যাঁ, এটাও কিন্তু খেয়াল রাখবা, টর্কের জুল বা হচ্ছে নিউটন মিটার। টর্ক ভেক্টর রাশি, দেখো এই যে ভেক্টর চিহ্ন আছে। সো এতটুকু আশা করি টর্কেরটুকু ক্লিয়ার, টর্কেরটুকু ঠোঁটস্থ মুখস্থ করে নাও, তারপর আমি নেক্সটটা দেখাচ্ছি। সো নেক্সটটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। ডিরেক্ট সূত্রগুলো দেখবো যে কৌণিক ভরবেগটা কি, যে হচ্ছে আগের বার শিখছিলাম আমরা কি, যে টর্ক সমান ছিল আর ক্রস এফ, মানে বলের ভ্রামক ছিল। এবার হচ্ছে ভরবেগের যখন কৌণিক ভার্সন হয় তখন আমরা বলি কৌণিক ভরবেগ। একটা বস্তু যখন এরকম কৌণিক গতিতে ঘুরে তখন তার কৌণিক ভরবেগ থাকে। সো মানটা কি হবে, এল ইকুয়াল টু আর ক্রস পি। তাহলে ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টরের সাথে ভরবেগ, পি হচ্ছে কি আমাদের এখানে ভরবেগ, পি হচ্ছে ভরবেগ। হ্যাঁ, আমরা এখানে শুধু পি বলতে কি বোঝাচ্ছি, এই পি বলতে বোঝাচ্ছি হচ্ছে আমরা যে ভরবেগ। সো ভরবেগ এর সাথে যদি আমরা কি করি, এই ব্যাসার্ধ ভেক্টরের ক্রস গুণ করি, তবে অবশ্যই আরটা আগে থাকবে, ব্যাসার্ধ ভেক্টরটা আগে থাকবে, ব্যাসার্ধ ভেক্টর ক্রস গুণ পি ভেক্টর অর্থাৎ ভরবেগ। সো গুণ করলে আমরা পাই যাবো কি, কৌণিক ভরবেগ। আর মান বের করতে বললে মডুলাস নিব, আর আর ক্রস মানে কি, আর পি সাইন থিটা, শেষ। আর এখান থেকে আমরা দেখো একটা কাজ করতে পারি, আমরা এভাবে লিখতে পারি, এল সমান সমান এম ভি আর, কেমিস্ট্রিতেও পড়ছিলাম কিন্তু, এল সমান সমান লিখতে পারি আমরা কি, এল ইকুয়াল টু আমরা এরকমও লিখতে পারি যে এল ইকুয়াল টু এম ভি আরও লেখা যায়। কীভাবে লেখা যায় তুমি খেয়াল করো, তুমি সূত্র শিখছিলা যে আর পি সাইন থিটা। সো লম্ব হবে বল হইলে সাইন 90, এটা আমাদের 1 হয়ে যাবে বাদ, আর পি, পি মানে কি ভরবেগ, এম ইন্টু ভি। তো দেখো আর এম ভি, আর এম ভি মানে আর এম ভি, আর এম ভি মানে কি এম ভি আর, একই কথা। সো এল সমান সমান এম ভি আর। আর এই ভি এর পরিবর্তে বসানো যায় আবার ওমেগা আর। তাহলে সেক্ষেত্রে লেখা যায় এম আর স্কোয়ার ওমেগা। তাহলে এল এর আমাদের বিশেষ করে সূত্র কি, এম আর স্কোয়ার ওমেগা, বা আমরা এখানে লিখতে পারি আই ওমেগা, এল সমান আই ওমেগাও লেখা যায়। সো এই দেখো তুমি কি কি সূত্র মুখস্থ রাখবা, তাহলে এল সমান, তুমি আবার বক্স করে দিই, মেইন সূত্র এল সমান সমান আর ক্রস পি, আর মান বের করতে বলে আমরা তো মডুলাস করবো, ঠিক আছে, ডান। আর এটা হচ্ছে এল ইকুয়াল টু আই ওমেগা, এটা হচ্ছে মেইন সূত্র, এই দুটো হচ্ছে মেইন সূত্র। আর নর্মাল বস্তুগুলোর ক্ষেত্রে আমরা কি করি, যে আয়ের জায়গায় বসাই দিই এম আর স্কোয়ার, দেখো আয়ের জায়গায় বসাই দিই এম আর স্কোয়ার, সো ঝামেলা নাই। সো মেইনলি তুমি দুটা মনে রাখবা, এল সমান আর ক্রস পি, এল সমান আই ওমেগা। আয়ের মান যদি ঝামেলা কিছু না করে, নর্মাল বস্তু হয়, এম আর স্কোয়ার বসাবো, আর ওমেগার জায়গায় ওমেগা, শেষ। বিশেষ বস্তু বললে সেটা দিয়ে কিন্তু আয় বসাবো, শেষ। এই দুইটা মনে রাখলেই হচ্ছে। সো আশা করি আমরা এখান থেকে বুঝতে পারলাম, এবং এককটা একটু খেয়াল রাখবা, এককটা কি কৌণিক ভরবেগের কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। সো এই গেল আমাদের কৌণিক ভরবেগের সূত্রগুলো কিন্তু এখান থেকে গেল। সুন্দর করে তুমি এখান থেকে মনে রাখো। আরেকটা কথা, লাস্ট ইনফরমেশন কৌণিক ভরবেগ থেকে, দেখো এখানে যে ড্যান্স মারতেছে একজন, সেখানকার ব্যাপারটা কি, যে কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি, কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি, কৌণিক ভরবেগ সংরক্ষিত হয়। একটা জিনিস খেয়াল করো, এখানে সে যখন ঘুরতেছে তখন সে হাত প্রসারিত করে ঘুরতেছে, তখন কিন্তু জড়তার ভ্রামকটা বেশি হবে। দেখো লেখা আছে আই লার্জ, তার মানে এখানকার জড়তার ভ্রামকটা কি বেশি, হ্যাঁ, জড়তার ভ্রামকটা কি লার্জ, বেশি। আর দেখো আমরা সূত্র কি জানি, যে কৌণিক ভরবেগ সংরক্ষিত হয়, I1 মানে পূর্বের কৌণিক ভরবেগ L1 আর পরের কৌণিক ভরবেগ L2 এর সমান হবে। এই সূত্রটা কি দাঁড়াবে, I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2। সো এখানে I এর মানটা লার্জ মানে বেশি, দেখো কৌণিক মানে যে কি বলে জড়তার ভ্রামকটা বেশি। সো জড়তার ভ্রামক যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, ওমেগার মানটা স্মল হবে। এই মান I1 বেশি হলে ওমেগা 1 কম হবে। আবার এখানে দেখো এভাবে করে যখন ঘুরতেছে তখন খেয়াল করছো যে এই সার্কেলের মধ্যে সে ঘুরতেছে, তার মানে এবার জড়তার ভ্রামকটা কমে গেছে। আর জড়তার ভ্রামক যদি কমে যায় তাহলে ওমেগাটা বেশি হয়ে যাবে, কারণ আলটিমেটলি এদের গুণ করে সমান থাকতে হবে। এই জন্যই তুমি যখন হচ্ছে যে দেখো কোথায় জোরে ঘুরবে, তোমাকে জিজ্ঞেস করা হয় যে ও বেশি জোরে ঘুরবে নাকি হচ্ছে ও বেশি জোরে ঘুরবে, তুমি কি বলবা, যে হচ্ছে এই যে ও বেশি জোরে ঘুরবে, কারণ ওর আই কম মানে কি ওমেগা বেশি হবে। দেখো আই কম মানে ওমেগা বেশি হবে, তার মানে জিনিসটা গুণ করে কি থাকতে হবে, সমান থাকতে হবে, I1 ওমেগা 1 আর পরবর্তীতে I2 ওমেগা 2। শুরুতে যদি সে এভাবে ঘুরে, পরবর্তীতে সে যদি এভাবে ঘুরে, দেখা যাবে এই ক্ষেত্রে সে জোরে ঘুরতেছে, তার স্পিড বেড়ে গেছে, বাড়বে। তার মানে তুমি যদি চেয়ারের মধ্যেও এরকম হাত প্রসারিত করে ঘুরো,
আর যদি হাতে এভাবে গুটায় ঘুরো তাহলে দেখবা যে এভাবে যখন ঘুরতেছো অনেক জোরে ঘুরতেছো, কারণ যে তোমার জড়তার ভ্রামক চেঞ্জ হয়ে গেছে, তাহলে ওমেগাও চেঞ্জ হয়ে যাবে, কারণ এদের গুণফলটা সেম থাকে, I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2, পূর্বের কৌণিক ভরবেগ আর পরের কৌণিক ভরবেগ সেম থাকে। বা এটা আমরা এভাবে লিখতে পারি M1 V1 R1 ইকুয়াল টু M2 V2 R2। মেইনলি তুমি এটা মনে রাখো I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2। সো এটা বিশেষ করে ইম্পর্টেন্ট সৃজনশীল আসবে, এই নর্তকীর সৃজনশীল কিন্তু আমাদের পরীক্ষাতে আসে, সো অবশ্যই আমাদের এখান থেকে পারতে হবে। সো এরপরে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে লাস্ট জিনিস আমাদের এখানকার, তাহলে সবগুলো জিনিস আমাদের শেষ, সেটা হচ্ছে কৌণিক গতির সূত্র। আমরা দেখো রৈখিক গতির ক্ষেত্রে সূত্র শিখছি S সমান VT, তাহলে এখন কৌণিক গতির ক্ষেত্রে সেই সূত্রটা কি হবে? তুমি জাস্ট একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে যে কৌণিক গতির ক্ষেত্রে যেটা আমাদের ছিল S, এখন সেটা হবে হচ্ছে থিটা। আগে ছিল সরণ, এখন হবে কৌণিক সরণ। আগে যেটা ছিল বেগ, এখন সেটা হবে হচ্ছে কি কৌণিক বেগ। আগে যেটা ছিল সময়, সময় সময় থাকে, আর আগে যেটা ছিল আদি বেগ, এখন সেটা হবে হচ্ছে আদি কৌণিক বেগ। সেই সূত্রগুলো দিয়েও পরীক্ষায় প্রশ্ন আসে। তারপরে আমাদের আছে কি, দেখো খেয়াল করো, টিএস আগে ছিল যেটা ত্বরণ, এখন হবে সেটা কৌণিক ত্বরণ, আলফা হবে। তো তুমি জাস্ট এখন রিপ্লেস করে দাও, তাহলে হয়ে যাচ্ছে এস ইকুয়াল টু ভিটি। তাহলে এই সূত্রটা আমরা লিখতে পারবো থিটা, এস এর জায়গায় থিটা, ভি এর জায়গায় কি ওমেগা, আর সাথে হচ্ছে টি। তার মানে কৌণিক সরণ সমান কৌণিক বেগ ইন্টু সময়, শেষ হয়ে গেল। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমরা কীভাবে লিখতে পারবো, যে থিটা সরণের জায়গায় বসবে কৌণিক সরণ ইউটি, ইউ এর জায়গায় বসবে হচ্ছে ওমেগা নট ইন্টু টি, আদি কৌণিক বেগ ইন্টু সময়, প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার ছিল, এখন বসবে কত আমাদের হাফ, এর জায়গায় বসবে হচ্ছে আলফা, সাথে বসবে হচ্ছে টি স্কোয়ার। সেই হচ্ছে আমাদের কি, যে থিটা সমান সমান ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার হয়ে গেল। এই পরের সূত্রটা খেয়াল করো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এখন কি হবে, ভি স্কোয়ারের জায়গায় বসবে হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার, আর ইউ স্কোয়ারের জায়গায় বসবে ওমেগা নট স্কোয়ার যোগ 2 আলফা থিটা, 2as, তাহলে আলফা ইন্টু থিটা হয়ে গেল। তো এভাবে করে তুমি সূত্রগুলো বের করেই মনে রাখতে পারো, কারণ এটি তোমার মুখস্থ, এটা তোমার এভাবে তুমি মুখস্থ করলে ইজি হবে। আর ভি কোড ইউ প্লাস এটিতে আমি কী লিখতে পারি, এখানে লিখতে পারি আমরা যে ওমেগা সমান সমান হচ্ছে ওমেগা নট প্লাস এটি মানে কি আলফা ইন্টু টি, আর থিটা মানে কৌণিক সরণ, আলফা মানে কৌণিক ত্বরণ, সেটা আমরা জানি। সেভাবে কিন্তু তুমি সূত্রগুলো কনভার্ট করতে পারো কৌণিক গতির সূত্রগুলো। তো একটু মনে রাখো, কারণ এগুলো দিয়ে কিন্তু এই সূত্রগুলো দিয়েও কিন্তু আমাদের সৃজনশীল আসবে পরীক্ষায়, তো সেরকম প্রশ্নগুলো আমরা সলভ করব, কেমন? আর আরেকটা জিনিস খালি মনে রাখো, এটা তো আমরা আগেই দেখছিলাম, যে হচ্ছে কৌণিক ত্বরণ আলফা সমান ডি ওমেগা বাই ডিটি, আর কৌণিক বেগ হচ্ছে কি ডি থিটা বাই ডিটি, মানে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে, তাহলে ডি থিটা বাই ডিটি। আর এ ইন্টু আলফার বা আলফা সমান এ ভাগার, এটা আমরা আগেই দেখে আসছিলাম। সো এটাও একটু মনে রাখতে হবে তোমাকে মেইনলি। সো এই ছিল হচ্ছে আমাদের টোটাল জিনিসটুকু, যে হচ্ছে আমি পুরো জিনিসটাকে সামারি করে দিয়েছি তোমার সুবিধার জন্য। এখানে একদম দাঁড়িয়ে তুমি খেয়াল করো, যে প্রথমে আমি শিখছিলাম কি, যে কোনো বিন্দু ভরের ক্ষেত্রে জড়তার ভ্রামক হবে এম আর স্কোয়ার। যদি কোনো বড় সড়ো দৃঢ় বস্তু হয়, তাহলে সেক্ষেত্রে জড়তার ভ্রামক হবে সামেশন এম আর স্কোয়ার বা ইন্টিগ্রেশন কি ডিএম ইন্টু আর স্কোয়ার। এবার বিশেষ বস্তুগুলোর ক্ষেত্রে জড়তার ভ্রামক কী হবে, সরু সুষমদণ্ড মাঝখানের অক্ষের সাপেক্ষে ভর কেন্দ্রগামী সাপেক্ষে বললে ml স্কোয়ার বাই 12, প্রান্তগামী অক্ষের সাপেক্ষে বললে ml স্কোয়ার বাই 3। যদি তোমাকে বলে বৃত্তাকার চাকতির ভর কেন্দ্রগামী অক্ষ, বৃত্তাকার চাকতি, তাহলে সেক্ষেত্রে কী হবে mr স্কোয়ার বাই 2। বৃত্তাকার চাকতি না বলে আর কি বলতে পারে, যেরকম যে কোনো ব্যাসের সাপেক্ষে বলতে পারে mr স্কোয়ার বাই 4, বা তোমাকে বলতে পারে বৃত্তাকার চাকতির ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরালে স্পর্শকের সাথে আমাদের জড়তার ভ্রামক কত, তাহলে কী হবে 3/2 mr স্কোয়ার। তারপর ছিল সিলিন্ডার বা চোঙের ক্ষেত্রে কী হবে, নিরেট সিলিন্ডার বা চোঙের ক্ষেত্রে mr স্কোয়ার বাই 2। তারপর ছিল নিরেট গোলকের ক্ষেত্রে 2/5 mr স্কোয়ার, ফাঁপা গোলকের ক্ষেত্রে 2/3 mr স্কোয়ার। তারপর ছিল আমাদের এরকম আয়তাকার পাত ছিল m/12 l স্কোয়ার যোগ বি স্কোয়ার। সবগুলো বলে দিলাম। তাহলে আমাদের জড়তার ভ্রামকের জিনিসগুলো গেল। এখানে ছিল আমাদের দুইটা উপপাদ্য, একটা ছিল আইজি সমান মানে আই ইকুয়াল টু আইজি প্লাস এম এইচ স্কোয়ার সমান্তরাল অক্ষ উপপাদ্য, আর ছিল লম্ব অক্ষ উপপাদ্য। এরপরে আমরা কি দেখলাম, এরপরে আমরা দেখলাম হচ্ছে টর্ক, দেখলাম আমরা যে টর্ক টাও সমান আর ক্রস এফ, টাও সমান আই আলফা, এই দুইটা মেনলি মনে রাখবো, বাকি সবই তুমি দেখে রাখছো, সমস্যা নেই। কৌণিক ভরবেগ শিখলাম এল সমান আর ক্রস পি বা এল ইকুয়াল টু আই ওমেগা, আয়ের জায়গায় আমরা লিখতে পারি এম ভি আর, অথবা লিখতে পারি স্পেশাল যে কোনো বস্তুর আই ইন্টু কি যে ওমেগা, শেষ। সো এই হচ্ছে ঘটনা। এরপরে আমরা কি দেখলাম এখানে, যে হচ্ছে এই কৌণিক গতির সূত্রগুলো শেষ। এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এখানে ছিল। সো আশা করি এতটুকু জিনিস তোমার খুব সুন্দর মতো ক্লিয়ার হয়েছে। এখন আমরা এতটুকু জিনিস মনে রেখে ওয়ান শট কোশ্চেন এবং সৃজনশীল কী কী আসতে পারে দেখব। তো চলো আমরা প্রশ্নগুলো এখান থেকে দেখা শুরু করি। সো আমরা প্রথমে এই প্রশ্নটা নিচ্ছি, খেয়াল করো প্রথম প্রশ্নটা, আমাদের এই ওয়ান শট কোশ্চেন আমি এখান থেকে বলে দিব
এই টাইপের প্রত্যেকটা প্রশ্ন আমরা সিকিউতে গিয়ে আমরা সলভ করবো। সো আমি এখান থেকে বলেছি এটা মেইনলি তুমি নিজে সলভ করবা, আমি হিন্টস দিয়ে দিচ্ছি এবং কত রকমের প্রশ্ন হতে পারে একসাথে আলোচনা করে দিচ্ছি। তো দেখো এখানে আমাদের একটা উদ্দীপক আছে, কি একটা সরু সুষমদণ্ড আছে, নিচে লেখা আছে সরু সুষমদণ্ডের দৈর্ঘ্য 3 মিটার আর ভর হচ্ছে 2 কেজি। যদি 3 মিটার হয় তাহলে মাঝখানটা কত হবে? মাঝখানটা হবে 1.5 মিটার, আর এতটুকু 1.5 মিটার এখান থেকে এই পর্যন্ত সেটা লেখা আছে। তাহলে মাঝখানে এটা হচ্ছে আমাদের কি, যে ভর কেন্দ্রগামী অক্ষ, এটা হচ্ছে আমাদের মেইনলি ভর কেন্দ্রগামী অক্ষ। সো ভালো, এখন এই একটা চিত্র আর পাশে আরেকটা চিত্র দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা বৃত্তাকার চাকতি আছে, লেখা আছে পাতলা বৃত্তাকার চাকতি, এই দেখো স্পর্শকের সাথে আছে আর ভর কেন্দ্রগামী অক্ষের মধ্য দিয়ে গেছে, আর ওইখানে একটা সিলিন্ডার আছে। এবার প্রশ্ন কি বলছে খেয়াল করো, 1 নম্বরটা কি বলছে, চিত্র ক এর দণ্ডের পি কিউ ও এম এন এর সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে। এখান থেকে আমি জাস্ট উত্তরগুলো বলে দিব, এটা তুমি নিজে আসলে করবা, আর আমি তোমাকে সৃজনশীলগুলো এই টাইপেরগুলো কীভাবে আসতে পারে সলভ করাবো। তার মানে তুমি এখান থেকে প্রশ্নগুলো পড়ে যেটা বুঝতে পারলা, তোমাকে এরকম চিত্র দিয়ে বলবে কি এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, ওই অক্ষের সাপেক্ষে কত, চিত্রটা ভালো মতো খেয়াল করতে হবে এবং দেখতে হবে সূত্রটা জানা আছে কিনা, নাকি আমরা সমান্তরাল অক্ষ পদ্ধতি ইউজ করব। তো দেখতে পেলাম এখানে পিকিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এই যে একটা সরু সুষম দণ্ড, পিকিউ অক্ষ কোনটা, এই দেখো প্রান্তগামী, খেয়াল করছো প্রান্তগামী না, তাহলে পিকিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে, যে আই পিকিউ সমান সমান সূত্র কি লিখবো আমরা, যে এম এল স্কোয়ার বাই 3, মনে পড়ে কিনা, প্রান্তগামী অক্ষের সাপেক্ষে কি হয়, এম এল স্কোয়ার বাই 3। তারপরে বলছে এম এন অক্ষের সাপেক্ষে, এম এন আমরা আগেই বাছাই করছি, এটা 1.5, এটা 1.5, তাহলে মোট হচ্ছে 3, তাহলে মাঝখান দিয়ে গেছে মানে ভর কেন্দ্রগামী অক্ষ। তাহলে এম এন এরটা কী হবে, এম এন এরটাও আমরা জানি যে এম এন এরকম ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে গেলে কি হয়, যে আই সমান সমান কী হয়, এম এল স্কোয়ার বাই 12 হয়। সো সেটা তো আমরা এখান থেকে জানি যে এম এন অক্ষের সাপেক্ষে। সো এই দেখো দুইটা সূত্র দিয়ে তুমি দুইটা বের করে ফেলতে পারলাম। ঘ নাম্বার তোমাকে পরেরটাই তোমাকে বলছিল সমান্তরাল অক্ষপথের সাহায্যে চিত্র ক এর দণ্ডের এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে দণ্ডে যত নির্ণয় করো। চিত্র ক এর তাহলে কি বলছে, যে এক্স ওয়াই, যে এক্স ওয়াইটা যে আছে এই এক্স ওয়াই এর জড়তার ভ্রামকটা বের করতে বলছে। তাহলে এক্স ওয়াই জড়তার ভ্রামকটা কীভাবে বের করবো এটাও আমি তোমাকে এখানে বলে দিচ্ছি 2 নাম্বার লিখে। তোমাকে বলছে এক্স ওয়াইয়ের সাপেক্ষে জড়তার ভ্রামক, তুমি লিখবা এক্স ওয়াই। তুমি কি ডাইরেক্ট এক্স ওয়াইটা জানো? না, জানো না। প্রান্তেটা জানতা আর মাঝখানটা জানতা, কিন্তু তার সমান্তলে আরেকটা অক্ষ এটা তুমি জানো না। সো কী করবা, তুমি ওই যে সূত্র শিখছিলা যে সমান্তরাল অক্ষপথ আইজি প্লাস এম এইচ স্কোয়ার, তো তুমি লিখবে এভাবে আইজি প্লাস এম এইচ স্কোয়ার। আইজি এর মানটা কত, আইজি কোনটা, এই যে লালটা হচ্ছে আইজি, তাই না? সো আইজি মানে কি আসলে আই এম এন, যেটা একটু আগে তুমি বের করছো। সো এম এন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা তুমি বের করবা। আর এম এইচ স্কোয়ার, এম এর মানটা লেখা আছে কয় কেজি, দেখো 2 কেজি লেখা আছে, 2 কেজি লেখা আছে। এইচ কোনটুকু, এইচ হবে এই যে ভর কেন্দ্রগামী অক্ষ থেকে কত দূরে আছে, দেখো এইটুকু 1.5, এইটুকু লেখা আছে 0.5, তাহলে এইচ এর মানটা কত, 0.5 স্কোয়ার। সো ডান, এখান থেকে তোমার উত্তর চলে আসবে, শেষ। তাহলে আমার জড়তার ভ্রামকটা এখান থেকে চলে আসলো কি, এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, কমে যাবো। সো এগুলো আমরা প্র্যাকটিস করবো সামনেই, কোনো সমস্যা নাই। সো আমি জাস্ট এখান থেকে বলতেছি যেভাবে পরীক্ষা আসতে পারে, বা পরবর্তীগুলোতে দেখো কীভাবে আসতে পারে। দেখো যে এই দেখো এই প্রশ্নটা তুমি খেয়াল করো, এখানে আমরা কৌণিক গতিশক্তির অঙ্কটা করবো, তার আগে তুমি দেখো যে এইভাবে প্রশ্নগুলো তোমাকে জিজ্ঞেস করবে, এভাবে তোমাকে জিজ্ঞেস করবে যে চিত্র গয়ের দণ্ডটিকে প্রথমে জিএইচ পরে আইজি, প্রথমে হচ্ছে জিএইচ পরে আইজি অক্ষের সাপেক্ষে ঘোরানো হলে কোন ক্ষেত্রে দণ্ডটিকে থামাতে অধিক বাধার সম্মুখীন হতে হবে। সো যেটার কি জড়তার ভ্রামক বেশি, এটাকে ঘুরাইতেও কষ্ট আবার থামাইতেও কষ্ট, তাহলে জড়তার ভ্রামক যেটা বেশি সেটাকে ঘোরাতে বেশি কষ্ট হবে, সেটাকে থামাতে বেশি কষ্ট হবে। আর যেটা জড়তার ভ্রামক কম সেটাকে ঘোরাতে সহজ, থামাতে সহজ। এভাবে মনে রাখবা যে জড়তার ভ্রামক বেশি হলে থামাতে বা ঘোরাতে কষ্ট বেশি হবে। সো তুমি দেখবা কোন অক্ষের সাপেক্ষে যখন বেশি হয়, এরকম প্রশ্নগুলো আসবে জড়তার ভ্রামক থেকে। এছাড়াও আরও কি প্রশ্ন আসতে পারে, আমরা একেবারে প্রশ্নগুলো সিকিউ আকারে সলভ করি ধরে ধরে, তোমার আরও বেশি বুঝতে সুবিধা হবে। আমরা শুরুতে এখান থেকে 24 সালে আসা কয়েকটা প্রশ্ন একটু দেখি, এই টাইপ থেকে আমাদের কী প্রশ্ন আসছে। যেমন দেখো ময়মনসিংহ 24-এ আসছে, এমএসবি 24, দেখো একটা প্রশ্ন আসছে, এটা কী দিয়ে আসছে, টর্ক এবং কৌণিক ভরবেগ দিয়ে আসছে। সো আমরা দেখি আসো পারি কিনা। বলছে রহিম 200 গ্রাম ভরের একটি বস্তুকে সুতায় বেঁধে দুটি অবস্থান থেকে আনুভূমিকভাবে প্রতি মিনিটে 60 বার করে ঘোরাচ্ছে। প্রতি মিনিটে 60 বার ঘোরাচ্ছে মানে এখানে কী বের করতে পারবো, এখান থেকে আমরা ওমেগা বের করতে পারবো। এখানে লিখে রাখতেছি যে ওমেগা বের করতে পারবো। ওমেগার মান কী হবে, প্রতি মিনিটে 60 বার মানে কি, যে প্রতি মিনিটে 60 বার। 2 পাই এন এর মান 60, সূত্র জানতাম আমরা 2 পাই এন বাই টি। সো প্রতি মিনিটে হচ্ছে 60 বার। সো প্রতি মিনিটে তার মানে টি এর মান কত, 60 সেকেন্ড। সো 60 কাটা যাবে, থাকবে হচ্ছে কত, 2 পাই।
সো প্রতি মিনিট 60 বার ঘোরাচ্ছে মানে কি ওমেগার মানটা হচ্ছে 2 পাই। দুটোর ভেক্টর লেখা আছে R1 এবং R2, ব্যাসার্ধ ভেক্টর লেখা আছে, বলছে উভয় ক্ষেত্রে বলের পরিমাণ বলের মানটাও লেখা আছে। এখন বলছে গ নম্বরে প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগ নির্ণয় করো। কৌণিক ভরবেগ এখন কীভাবে বের করা যায়? প্রথম ক্ষেত্রে মানে কি দেখো যে যে সে প্রতি মিনিটে 60 বার করে ঘোরাচ্ছে, তাই না, সুতায় বেঁধে প্রতি মিনিটে 60 বার করে ঘোরাচ্ছে আর বস্তুর ভরও লেখা আছে। তাহলে গ নম্বরটা আমরা এখান থেকে করব, প্রথমে গ নম্বরটাই করছি মনে করো। সো কৌণিক ভরবেগটা আমরা আসলে বের করার চেষ্টা করি। সো আমরা লিখে আসো প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগ। সো প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগ বের করার আগে প্রথম অবস্থানে দেখো যে আর ভেক্টরটা আছে, ব্যাসার্ধ ভেক্টর আছে, তার মানটা আমরা বের করে নিই। সো প্রথম ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ ভেক্টর দেওয়া ছিল আর ইকুয়াল টু যে হচ্ছে 3i 2j - k। সো লিখে নিচ্ছি আমরা 3i - 2j প্লাস 3i তারপর হচ্ছে আমাদের প্লাস 2j, 3i + 2j এবং হচ্ছে -k। এবং সেক্ষেত্রে এটার মান কি হবে বুঝতে পারছো। সো মানটা আমরা বের করে ফেলি এখানে, যে রুট ওভার এখানে আছে 3, সো 3 স্কোয়ার, এখানে আছে 2, 2 স্কোয়ার, এখানে আছে -1, তাহলে -1 স্কোয়ার। সো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আর এর মানটা। সো আর এর মানটা কত দাঁড়ালো তাহলে আমাদের 9 আর 4 13, 13 আর 1 হচ্ছে 14 আসতেছে। সো রুট ওভার 14 আর একক মিটার লেখা আছে। তাই আমরা প্রথম ক্ষেত্রে আর এর মানটা পেয়ে গেলাম। আমাকে বলছিল প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগ নির্ণয় করো। সো লিখবো আমরা যে সুতরাং কৌণিক ভরবেগ L ইকুয়াল টু হচ্ছে I ওমেগা। হ্যাঁ, I ওমেগা, কারণ আমরা R ক্রস P যদি থাকতো তাহলে আমরা P তো নাই এখানে, আর ক্রস P লিখতে পারছি না। সো এল ইকুয়াল টু I ওমেগা। I এর মান কি লিখবো? I বসানোর সময় খেয়াল করতে হবে এখানে বিশেষ কোনো বস্তুর কথা উল্লেখ আছে কিনা। বলছে রহিম এত ভরের একটা বস্তু, জাস্ট নর্মাল একটা বস্তু বলছে, অন্য কোনো বস্তু উল্লেখ নেই, তাহলে তুমি সেখানে বিন্দু ভর ধরে সো লিখে ফেলবা যে বিন্দু ভর মনে মনে চিন্তা করে লিখবা যে mr স্কোয়ার। সো I ইকুয়াল টু mr স্কোয়ার, আর সাথে আমাদের কি আছে ওমেগা। এখন তুমি মান বসায় দেবা। এম এর মানটা দেখো 200 গ্রাম প্রশ্নে বলা আসতে, মানে 0.2 কেজি। আর এর মানটা মাত্র বের করছি আমরা যে রুট ওভার 14। সো রুট ওভার 14 উপরে আমরা কি করবো স্কোয়ার করে দিব, ইন্টু হচ্ছে ওমেগা আগে বের করছি 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। সো এখানে 2 পাই 3.14 পাইয়ের মানটা বসাই দিব, তাহলে তুমি এল এর মানটা পেয়ে যাবা। কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড আমাদের একটা উত্তর চলে আসবে যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের এখানকার কৌণিক ভরবেগের মান। এটা জিজ্ঞেস করছিল, খুবই সিম্পল। সো আমরা কৌণিক ভরবেগ, টর্ক এগুলোই আগে দেখবো, তারপর লাস্টে সবচেয়ে বেশি যেটা আসে জড়তা ভ্রামক, সেটা আমরা লাস্ট দেখে শেষ করবো। ঘ নম্বরটা বলছিল উদ্দীপকের দুটি অবস্থানে টর্ক সমান হবে কিনা। সো খুবই সিম্পল, আমরা দুটো অবস্থানে টর্ক বের করব। সো আমরা ইতিমধ্যেই কিন্তু সেটা শিখেছি যে কিভাবে এই টর্কটা বের করতে হয়। সো আমরা এখানে লিখবো ঘ নম্বর যদি করা শুরু করি, তাহলে তোমার কাজ হচ্ছে কি দেখো যে টাউ সমান, আমরা জানি টর্ক সমান, সো টর্ক আমরা আগে ভেক্টর বের করব, পরে টর্কের মান বের করব। সো আমাদের কাজ কি, টর্ক সমান সমান হচ্ছে আর ভেক্টর আর এফ ভেক্টরের ক্রস গুণফল নিতে হবে, সিম্পল। সো ক্রস গুণফলটা আমরা এখানে আসলে নিই। সো ক্রস গুণফল কীভাবে নিতাম একটু মনে করে দেখো যে আমরা কীভাবে এই ক্রস গুণগুলো করতাম। সো প্রথমে দুটো ভেক্টর দেওয়া আছে, আমরা কী লিখতাম এখানে আই, এখানে লিখতাম হচ্ছে জে এবং এখানে লিখতাম হচ্ছে কে। আর আর ভেক্টর আগে আছে, আর এর মানগুলো আগে নিব। সো প্রথম ক্ষেত্রে লিখতেছি আমরা, সো আমরা প্রথম ক্ষেত্রে লিখতেছি তাই লিখবো টাউ ওয়ান সমান R1 ইন্টু হচ্ছে R1 ক্রস হচ্ছে F1। আর এফ এর মান তো সব জায়গায় সেম, তাহলে F1 লেখা দরকার নাই, তবে R1টা লিখবো আমরা। হ্যাঁ, R1 এর মান কত দেখো 3 2 - 1, এখানে লিখবো আমরা কত যে 3 2 - 1, এখানে 3, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে কত -1। আর এফ ভেক্টর পরবর্তীতে কত আছে দেখো 5/4 যে 3 কে 5 4 - 3, সো 5 4 এবং হচ্ছে কত -3। সো এবার আমরা ক্রস গুণটা করব, খুবই সিম্পল। সো আমরা এখানে আসো ক্রস গুণটা একটা প্রথমবার করে দেখাই। সো আমাদের এখান থেকে টর্ক কিন্তু ভেক্টর আকারেই আসবে। সো কী লিখবো, প্রথমে আমরা আই লিখলাম। সো আই বরাবর সারি এবং কলামবাদ, আশা করি তোমাদের নিয়মটা মনে আছে, এই যে সারিবাদ কলামবাদ। সো এবার আমরা গুণ করবো। সো 2 আর -3 গুণ করলে হয় -6, তারপরে গুণ করার পর সূত্রে একটা মাইনাস দিতে হয়। সো প্রথমবার আমরা এই কলাম এবং এই সারি বরাবর বাদ দিছিলাম। হ্যাঁ, সো এবার আমরা কী করবো দেখো যে আমরা যে এইটুকু গুণ করছি, মাইনাস দিচ্ছি, এবার এইটুকু গুণ করা বাকি আছে। সো আমি যদি একটু কেটে দিই তোমার সুবিধা হবে দেখতে, যে আমরা এই সারি এবং এই কলাম বাদ। সো আমরা এই বরাবর গুণ করছি, এবার এই বরাবর গুণ করবো। সো 4 আর -1 গুণ করলে কত হয় -4। সো সেটাই আমরা এখানে বসাই দিব যে -4। সো মাইনাস অলরেডি আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +4। সো ডান। সো একটা আমাদের হয়ে গেলো। সেম একইভাবে আমরা প্লাস আই, কিন্তু যে লেখার সময় লিখতাম কি -j, একটু মনে করে দেখো। আর এইভাবে এই সারিবাদ কলামবাদ, সো এই বরাবর আগে গুণ 3 3 9, তবে -9 সূত্রের মাইনাস, আর এখানে আছে আমাদের কত যে 5 আর -1, সো -5 আর সূত্রের মাইনাসে হয়ে যাবে হচ্ছে সরি +5 হয়ে যাবে আমাদের এখানে 5 5 একে 5।
সো হয়ে গেল। সো আমাদের হচ্ছে কি আই জে, এবার কি করবো কে এরটাও আমরা গুণ করে ফেলবো, যোগ দিয়ে কে। সো দেখো প্লাস আই মাইনাস জে প্লাস কে। সো কে লেখার সময় কে বরাবর সারিবাদ কলম বাদ এই বরাবর আগে গুণ হবে 3 4 12। সো লিখলাম আমরা 12 মাইনাস এই বরাবর গুণ হবে 5 2 10, তাহলে 10। সো এখানে কী থাকে তুমি সেটা খেয়াল করো, আমাদের ভেক্টরে কি থাকে, থাকে হচ্ছে -6 আর 4 হচ্ছে হবে -2, সো -2i এটা থাকে। তারপর এখানে থাকে হচ্ছে -5 আর +5 হয় হচ্ছে -4, মাইনাস এ +4, সো এখানে +4 যে, হ্যাঁ। আর এখানে থাকে হচ্ছে 12 থেকে 10 বাদ দিলে 2, থাকে হচ্ছে 2k। সো এই হচ্ছে আমাদের ভেক্টরটা পেয়ে গেলাম আমরা, প্রথম ভেক্টরটা, প্রথম টর্কের আমরা ভেক্টরটা পেয়ে গেলাম। এখন তো মান বের করতে হবে। সো মানটা বের করবো কিভাবে, মানটা আমরা এখানেই এই নিচেই বের করে রাখতেছি। সো মানটা আমরা মনে করো এই নিচেই বের করে রাখি, এখানে আমরা বের করে রাখি যে টর্কের এই মানটা কত হবে, ভ্যালুটা কত হবে। সো ভ্যালুটা আমরা এই রুট ওভার করে বের করে ফেলতে পারবো। এখানে কত আছে, যে কত আছে এই যে -2 হোল স্কোয়ার, এখানে 4 স্কোয়ার, এখানে 2 স্কোয়ার। সো ওগুলো আমরা বসাই দিব। সো এটাই আমাদের জিনিস হবে। সো তুমি এটা সুন্দর করে নিজে একটু করো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, সবগুলো স্কোয়ার করে দিলাম, একটা মান আসবে, ঠিক আছে। সো এইভাবে তুমি টর্কের কিন্তু মানটা বের করে ফেলতে পারবা। সো একটাতে টর্কের মানটা বের করো, পরবর্তীতে কি করবা, দুটি অবস্থানে টর্কের মান সমান হবে কিনা। সো আমি এবার কি করবো, R2 আর F এর মধ্যে আরেকবার আমরা সেম একইভাবে টর্ক বের করবো। ঠিক দেখো এইভাবে মাত্র আমরা যেটা করলাম, এ দেখো -2i + 4j + 2k, এই দেখো মানটা বের করে ফেলছো। আমরা একটা দেখাই দিলাম হাতে কলমে, এটা করলে √24 আছে। সো √24 নিউটন মিটার, এটাই তোমার থাকবে। সেম একইভাবে দ্বিতীয় অবস্থানে তুমি কি করবা, যে হচ্ছে R × F, তবে R2 × F, সেম একইভাবে তুমি গুণগুলো করে দিবা, দেখবা যে এখানে টর্কের মানটা সমান আসবে না। খুবই সিম্পল। সো টর্কের অঙ্ক আমাদের পরীক্ষায় এভাবে আসতে পারে। সো আসলে আমরা খুবই সিম্পলভাবে করে দেবো। সো বরিশাল বোর্ড 24-এ দেখো এখান থেকে কী প্রশ্ন আসছে, এখানে টর্ক দিয়ে প্রশ্ন আসছে। বলছে 0.5 কেজি ভরের কোনো বস্তুকে 80 সেন্টিমিটার লম্বা একটা সুতার সাহায্যে আনুভূমিক বৃত্তাকার পথে, আমরা যখন এইটা পড়ছিলাম, সুতার টান পড়ছিলাম, তখন কিন্তু শিখছিলাম যে আনুভূমিক বলে বা বলে উলম্বভাবে। সো আনুভূমিক বলছে, সুতার টান যদি চাই, সো আমরা আনুভূমিক এটা কাজে লাগাবো। এত আনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, বস্তুটি স্থির অবস্থা থেকে সমকৌণিক ত্বরণে ঘোরা আরম্ভ করে স্থির অবস্থা থেকে, বস্তুটা স্থির অবস্থা থেকে, তার মানে কি, তার আগে কোনো বেগ ছিল না, আদি কৌণিক বেগ 0 থেকে সমকৌণিক ত্বরণে ঘোরা শুরু করে, তার মানে সে একটা ত্বরণ নিয়ে ঘোরা শুরু করে, আরম্ভ করে 2 মিনিট পর থেকে প্রতি মিনিটে 120 বার ঘুরছে। 2 মিনিট আগে ঘুরছে, তারপর সে প্রতি মিনিটে 120 বার করে ঘুরছে। আচ্ছা ভালো। তারপরে আমাদের এখানে জিজ্ঞেস করছে যে 2 মিনিট পর বস্তুর উপর কি পরিমাণ টর্ক ক্রিয়া করেছে তার মান বের করো, টর্কের মান বের করতে বলছে। সো টর্ক আমরা জানি কি, টর্কে যখন তোমাকে বের করতে বলছে তখন তোমার মাথায় দুইটা জিনিস আসবে। আচ্ছা ঠিক আছে, টর্ক বের করতে বলছে 2 মিনিট পর টর্ক। সো টর্ক বের করতে হলে কি লাগবে, আমার R × F লাগবে। এখানে কোনো ভেক্টর দেওয়া আছে, কোনো ভেক্টর দেওয়া নাই, তাহলে এভাবে আগাবো না, এটা দিয়ে করবো না। আমি আরও জানি ভাই টর্ক সমান আর কি লেখা যায়, টাও সমান I আলফা লেখা যায়, বলছিলাম না, একটা দুইটা স্পেশালি দাগে দিয়েছিলাম, এই দুইটা। সো একটা R × F, একটা I আলফা। সো I আলফা এটা আমি তাহলে কীভাবে করতে পারি, দেখো তো কোনোভাবে করা যায় না কোনো কিছু। আলফা যদি বের করতে পারি আমরা এখান থেকে, আর I যদি বের করতে পারি, তাহলে তো হয়ে গেল, আমি গুণ করে দিতে পারবো। সো আমরা আসলে চেষ্টা করি আলফাটা বের করতে, এবং হচ্ছে এখান থেকে যে আমরা কি করতে পারবো, এখান থেকে যে আইটা বের করার চেষ্টা করবো, তাহলেই হয়ে যাবে। সো একটা জিনিস তুমি খেয়াল করো, আলফা আমি এখানে বের করতে চাই, আলফা আমি জানি না, কিন্তু দেখো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, 2 মিনিট পর, সময়ের মানটা দেওয়া আছে 2 মিনিট পর থেকে। সো 2 মিনিট দেওয়া আছে, তো 2 মিনিট পর থেকে প্রতি মিনিটে এতবার ঘুরছে, তার মানে এটা কিন্তু আমাদের শেষ বেগ, এটা আদি বেগ। এবার শেষ বেগটা কত খেয়াল করে দেখো, শেষ বেগটা লেখা আছে যে প্রতি মিনিটে 120 বার ঘুরছে। সো প্রতি মিনিটে 120 বার মানে কি, যে 2π প্রতি মিনিটে 120 বার, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, আর 120 বার মানে কি, 120 বার মানে হচ্ছে n এর মান 120, তখন জিনিসটা হচ্ছে এরকম 120, তাহলে 2π n/t, n এর মান 120 আর হচ্ছে ঘুরতেছে প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে। হিসাব করলে কি আসে, 60 দুগুণে হচ্ছে 120, তাহলে 2 আর 2 মিলে আসবে 4π। তাহলে খেয়াল করো আমাদের ওমেগার মানটা হচ্ছে 4π, ওমেগার মানটা 4π, এগুলো মান জানি, তাহলে আলফা বের করে ফেলতে পারবো। সো আলফা কীভাবে বের করবো, দেখো আমরা কিন্তু সূত্র শিখছিলাম এরকম, তোমাদের মনে পড়ে কিনা, ওমেগা সমান ওমেগা নট প্লাস আলফা টি, কৌণিক গতির সূত্রগুলো শিখলাম, এখান থেকে আলফা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা টাও সমান আয়ের জায়গায় লিখবো হচ্ছে আমরা mr², আয়ের জায়গায় লিখবো mr², কারণ এখানে কোনো কি স্পেশাল কিছু বলছে, এত ভরের কোনো বস্তুকে, কোনো একটা বস্তু স্পেশাল কোনো বস্তু বলে নাম বলে নেই। সো mr², আলফার জায়গায় কী লিখবো, এখান থেকে আলফা সমান আমরা কী লিখতে পারি, ওই যে বাচ্চাকালে ত্বরণের সূত্র, যে হচ্ছে v - u / t, তাই না, সেটা লিখবো আমরা এখানে। সো আলফার জায়গায় লিখবো হচ্ছে আমরা এরকম, যে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড হচ্ছে t, তাহলে চলে আসবে আমাদের ত্বরণের মানটা।
সেখানে মানটা বসাই দাও এক লাইনে, তাহলেই তোমার হয়ে যাচ্ছে। এক লাইনে বসাই দিলে হয়ে যায় এম এর মানটা কত 0.5 কেজি, 0.5 কেজি। আর 80 সেন্টিমিটার লম্বা একটা সুতার সাহায্যে ঘোরানো হচ্ছে, তাহলে এখানে তার এই ঘূর্ণনটা হচ্ছে 80, তার মানে কত 0.8 মিটার আর কি। সো এত স্কোয়ার। আর এখানকার মানগুলোও তুমি কিন্তু বরং জানো, একটু খেয়াল করো মানটা কত। ওমেগার মানটা কত, যে 4 পাই, ওমেগার মানটা তুমি বের করছো 4 পাই, ওমেগা নট হচ্ছে 0, টি এর মানটা হচ্ছে 2 মিনিট, সো 2 ইন্টু কত 60, তাহলে দেখো পুরাটা তুমি পেয়ে গেলা। এই হচ্ছে তোমার টাও। সো এখানে তুমি হিসাব করলে পাই যাবা সামথিং এত নিউটন মিটার। খুবই সিম্পল। সো আশা করি বুঝতে পেরেছি। সো এভাবে কিন্তু আসতে পারে। সো আমরা একটু প্র্যাকটিস করলাম। ঘ নম্বরটা স্পেশালি আমরা এখান থেকে দেখতে চাই কি বলছে। ঘ নম্বরটা বলছে বস্তুর উপর টানের মান যদি পূর্বের টানের 3 গুণ করা হয়, প্রথমে যে টান ছিল এখন যদি টানটা 3 গুণ করি তাহলে কৌণিক বেগের পরিবর্তন হবে কিনা, অবশ্যই হবে। কারণ আমরা জানি এই যে টান কিভাবে ঘুরতেছে, আনুভূমিকভাবে ঘুরতেছে। সো আনুভূমিকভাবে ঘুরলে সুতার টানের সূত্র কি হয়, এম ওমেগা স্কোয়ার আর, শেষ সব জায়গায়। আনুভূমিকভাবে ঘুরলে সুতার টান এম ওমেগা স্কোয়ার। সো তুমি যদি টানের পরিবর্তন করো তাহলে অবশ্যই কৌণিক বেগেরও পরিবর্তন হবে, অবভিয়াসলি। সো এটা তোমাকে করে দেখাতে হবে। কীভাবে করব, আমরা আগে কী করব, টানের মানটা বের করব, পরবর্তীতে টান 3 গুণ করব। সো নর্মালি আগে টানের মানটা আমরা লিখে নিব, T1 সমান এভাবে লিখে নিব যে প্রথম ক্ষেত্রে টান হচ্ছে কত, এম ওমেগা স্কোয়ার আর। সো প্রথম ক্ষেত্রে সো ঘ নাম্বারটা তুমি যখন করা শুরু করবা, সো ঘ নাম্বারটা তোমাকে এখানেই মনে করো করে দিচ্ছি আর কি, হ্যাঁ। তো দেখো, সো প্রথম ক্ষেত্রে তুমি টান বের করবা যে T1 সমান এম এর মানটা কত 0.5 কেজি, আর ওমেগার মানটাই যে একটু আগে বের করছি 4 পাই। সো সে এত লম্বা ঘুরছে এবং এইভাবে ঘোরাচ্ছে। সো 0.5 আর হচ্ছে কত আমাদের আছে 4 পাই স্কোয়ার আছে, আর এর মানটা কত 0.8, তাহলে চলে আসবে কি প্রথম ক্ষেত্রে টান এত নিউটন। পরবর্তীতে তুমি টান কি করছো, T2 কি করছো, T2 হচ্ছে 3T1 করছো, টানের মানটা 3 গুণ করে দিচ্ছ, তাই না। সো টানের মানটা এখানে যা বের হয়েছে এর সাথে তুমি আরও 3 গুণ করছো, হ্যাঁ, তাহলে তোমার আসবে কি এত নিউটন। এবার তুমি লিখবা, আমরা আবার জানি কি, আমরা আবার জানি যে T2 সমান কি লিখবো, এম ওমেগা স্কোয়ার আর, ভর তো চেঞ্জ হয়নি, আর তো চেঞ্জ হয়নি, ওমেগা 2 চেঞ্জ হয়েছে, তাই না। টান চেঞ্জ হলে ওমেগা চেঞ্জ হবে। সো ওমেগার মান বের করতে বলছে। সো ওমেগা সমান কি হবে, ওমেগা 2 সমান কি হবে, এখানে টান আছে আর এগুলা সব ভাগ হয়ে যাবে, যে এম তারপর হচ্ছে এগুলা আর, স্কোয়ার ছিল এখানে রুট হয়ে যাবে। সো এই যে T2 এর মানটা এখানে বসাই দিবা, ওমেগার মান একটা চলে আসবে, তাহলে বুঝবা ওমেগার মানটা কি চেঞ্জ হয়েছে। সো আমি তোমাকে দেখাই, ভ্যালু সহ দেখাই। দেখো এই যে সেম কাজ আমরা এখানে করছি, ভ্যালু সহ তুমি যদি একটু দেখো, তুমি উত্তরটা করে মিলাই নিবা যে ভাই প্রথম ক্ষেত্রে টান কি ছিল আমাদের, প্রথম ক্ষেত্রে টান হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, ওকে টান বুঝলাম। তারপরে টান আমরা 3 গুণ করছি, এই যে 3 দিয়ে গুণ করলাম আমরা, মানটা এত আসছে। তারপর লিখলাম আমরা এই যে পরবর্তী ক্ষেত্রে টানটা কি হবে, এম টি সমান কি, যে এম ওমেগা স্কোয়ার আর। সো ওমেগার মানটা আবার চেঞ্জ হয়ে যাবে এবং এই মানটা আসছে 21.76। সো শুরুতে ছিল কত খেয়াল করো, শুরুতে ছিল 4 পাই আর এখন হয়েছে কত 21.76। অবশ্যই চেঞ্জ হয়েছে। দেখবা কোন মানটা বড়, 21.76 মানটাই বড়। তো টান বেশি হলে কি হবে, এখানকার কৌণিক বেগটা বাড়বে। তো এখানে কি বলছিল, কৌণিক বেগ কি হবে, কৌণিক বেগ বৃদ্ধি পাবে। খুবই সিম্পল। সো আশা করি আমরা এটা এখান থেকে বুঝতে পারলাম। সো খুবই সহজ অঙ্ক ছিল। দেখো টাও সমান আই আলফা, আই ছিল না বের করছি, আলফা ছিল না বের করছি। আর ঘ নাম্বারটা কি, টান ছিল, টান আমরা পরে বের করে 3 গুণ করলাম, পরে সেক্ষেত্রে দেখলাম কি ওমেগার মানটা আমাদের এখানে কত আসে, ওমেগা বৃদ্ধি পায়। সো আশা করি এরকম প্রশ্ন আসলে আমরা পারবো। বরিশাল 24 আমাদের এই প্রশ্ন আসছিল। এরকম আমরা আরেকটা প্রশ্ন দেখি, এটা আমাদের 24 আসছিল এই টাইপ থেকে, যশোর বোর্ড 24 বলছে কোনো চাকার ভর 10 কেজি, ব্যাসার্ধ 0.5 মিটার, চাকা বলছে। চাকা নর্মালি কি হয়, যে বৃত্তাকার, হ্যাঁ বৃত্তাকার। সো বেগ এত আরপিএম, আমরা ফার্স্ট পর্বে শিখেছি আরপিএম থাকলে সেটাকে কিভাবে কি করতে হয়, যে কীভাবে রেডিয়ান পার সেকেন্ড বানাইতে হয়। সো আমরা কী করছিলাম, যে আরপিএমকে আমরা গুণ দিব কি, আরপিএমকে গুণ দিব হচ্ছে যে 2 পাই বাই 60 দিয়ে গুণ করলে রেডিয়ান পার সেকেন্ডে চলে আসবে। সো আমরা এটাকে রেডিয়ান পার সেকেন্ডে বানাই নিব। ঘূর্ণনরত অবস্থায় এত নিউটন মিটার বাধাদানকে টর্ক প্রয়োগ করা, টর্কের মানটা লেখা আছে, এত টর্ক প্রয়োগ করছি আমরা। এখন বলছি চক্রগতি ব্যাসার্ধ বলছিলাম না, সংখ্যাটা পরীক্ষা অনেক আসে, এই দেখো আসছে। এই যে পানি ভর্তি বালতি ঘুরলে পানি পড়ে না কেন, এটাও আমরা শিখছি। পানি ভর্তি বালতি একটা সর্বনিম্ন বেগে ঘুরলে একটা পানি পড়বে না, বেগ আমরা চাইলে বের করতে পারি। চাকার ঘূর্ণন গতিশক্তি কত, ওকে চাকার ঘূর্ণন গতিশক্তি কীভাবে বের করে, আবার বের করে আসো। ঘূর্ণন গতিশক্তি মানে কৌণিক গতিশক্তি, এটা কিন্তু একটু আগে শিখছিলাম। একে সমান লিখবা কি আই ওমেগা স্কোয়ার, সরি আই ওমেগা স্কোয়ার না, হাফ আছে আমাদের সাথে একটা, যে একে সমান হচ্ছে কি আমাদের যে হাফ, সাথে হচ্ছে আই, সাথে হচ্ছে ওমেগা স্কোয়ার। সো ঘূর্ণন গতিশক্তি মানটা বসাবো। এবার তুমি খেয়াল করো, এই যে হাফ, আয়ের মান কত বসাবা, আই এখানে যে বস্তুটা বলছে এই বস্তুটা কিন্তু চাকা। সো চাকতি অনেকটা একই রকম। সো সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি, যে চাকতির ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যেটা
আয়ের পরিবর্তে আমরা mr²/2 লিখে নিই। তো চাকা বলে তুমি এই কাজটা করতে পারো। আর পাশাপাশি কি আছে ওমেগার মানটা আমরা বের করছি, ওই যে ওমেগা অলরেডি বের করা হয়ে গেছে যে এত বা এত। তো সেটা আমরা বসাই দিব ওই জায়গাটার মধ্যে। ওমেগা আমরা জানি, প্রত্যেকটা মান জানি, সো ডান, আমাদের প্রত্যেকটা জিনিস চলে আসলো। এত জুলই কিন্তু আসবে, কণিক গতিশক্তি বললেও জুলই কিন্তু আমাদের এখান থেকে আসবে। এম এর মানটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ কোনো মান যদি তুমি না বুঝো আমি লিখেও দিচ্ছি ভাই, এটা এম এর মান, যে ব্যাসার্ধ হচ্ছে কি আর এর মান, সো এম আর গেল। ওমেগা কত, এই যে ওমেগা বের করে দিছি, তো আর কোনো চেঞ্জ করতে হবে না, এত রেডিয়ান পার সেকেন্ড, শেষ। হয়ে গেল। সো এই হচ্ছে আমাদের এই জিনিসটা। ঘ নাম্বারটা আমাদের কি বের করতে বলছে, চাকাটি 10 সেকেন্ডে থামবে কিনা। তাহলে আমরা কি করব, তো দেখবো চাকাটি থামাইতে কত সেকেন্ড লাগে, শেষ, সহজ কথা, চাকাটা থামাইতে কত সময় লাগে। সো আমরা সূত্র কি জানি, দেখো কি কি দেখতে পাচ্ছি কিনা, আমি তুমি লিখে নেবো কি কি দেখতে পাচ্ছি, যে 10 সেকেন্ডে থামবে কিনা। আমি সময় তাহলে বের করে দেখব কয় সেকেন্ডে থামে। থামে 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 মানে কি, যে আমাদের শেষ বেগ 0 আর আদি বেগ কত ছিল, আদি বেগ ছিল এই যেইটা, এই 0 0 কাটা, তারপর হচ্ছে 2কে এটা দিয়ে কাটলে আসে হচ্ছে 3, সো 50/3 পাই, সো 50 পাই হিসাব করলে আসে 50 পাই/3। ওকে, সো আমাদের ওমেগা নট আমরা জানি। আলফা জানি কিনা, আলফা জানি কিনা দেখি তো, না আলফা জানি না, কিন্তু টর্ক জানি, কত টর্ক প্রয়োগ করছি সেটা জানি। সো আমরা এখান থেকে আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা টর্কের মান জানি, টর্কের মানটা আমরা এখানে জানি। সো টর্ক জানি। খেয়াল করে দেখো এই যে একটা সূত্র কি চেনা চেনা লাগে, এগুলা দিয়ে একটা সূত্র আছে যে ওমেগা, এই যে এই সূত্রটা কি চেনা চেনা লাগে, মাথায় নিয়ে আসতে হবে সূত্রটাকে, যে ওমেগা সমান সমান ওমেগা নট প্লাস আলফা ইন্টু টি। সো এই যে এখান থেকে কিন্তু টি বের করা যাবে আলফার মানটা জানলে, কিন্তু আলফা তো জানি না, আলফা আমরা এখান থেকে বের করব। হ্যাঁ, সো আলফা কীভাবে বের করা যায়, আমরা জানি টাও সমান আই আলফা, তাই না। সো টাও সমান সমান হচ্ছে আই আলফা। আমি যদি বাধাদানকে টর্ক দিছি এত, তাহলে কত মন্দন সৃষ্টি হয়েছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে এখান থেকে আলফা বের করবো, তাহলে লিখবো আমরা এখানে, সুতরাং আলফা সমান সমান কী লিখবো আমরা এখানে, যে টাও ডিভাইড বাই হচ্ছে আই। তাহলে আমরা এখানে আচ্ছা বা লিখি আমরা এখানে, সুতরাং আলফা সমান সমান টাও এর মানটা কত লেখা আছে 6855, আর আয়ের মানটা কত, এই যে বের করছিলাম আমরা গ নম্বরে, বা এর মানটা আমরা আবার লিখে দিচ্ছি যে mr² বাই হচ্ছে 2। সো তুমি এটা মানটা বসায় নিবা, তাহলে তোমার আয় চলে আসলো, তাই না। তো তোমার এখানে আলফার একটা ভ্যালু আসবে, একক কী হবে, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। সো একটা অংশ কিন্তু তোমার এখান থেকে ডান। এবার তুমি কি লিখবা, এবার তুমি লিখবা হচ্ছে আবার, তুমি লিখবা হচ্ছে আবার, এবার তোমার সময় তুমি বের করবা। সময় কীভাবে বের করবো, আমরা জানি আলফা, আমরা জানি হচ্ছে এরকম যে ওমেগা সমান সমান ওমেগা নট প্লাস আলফা ইন্টু টি। তাহলে এখান থেকে টি সমান সমান কী হবে, এরকম হবে, বাচ্চাকালের সূত্র ভি মাইনাস ইউ ডিভাইড বাই আলফা বা এ, ওইটার মতো। তুমি এখন মানটা বসাই দিবা, দেখো ওমেগার মানটা তুমি জানো কত, 50 পাই/3। সো সেটা বসাই দিচ্ছি, 50 পাই ভাগ হচ্ছে 3। স্যার উঠাই লিখি তাহলে সুবিধা হবে, যে 50 পাই ভাগ হচ্ছে 3 মাইনাস হচ্ছে 0, ও সরি আমাদের হচ্ছে শেষ বেগই তো হচ্ছে এটা, তাই না, আমাদের একটু ভুল হয়েছে, যে আমরা একটু শেষ বেগই তো হচ্ছে 0, আর আদি বেগটা কত, যে 50 পাই/3। সো সেটাই লিখি আমরা 50 পাই ভাগ হচ্ছে 3, আর নিচে আছে আলফা, আলফা মানটা কত, এই যে এখানে পাইছি আমরা, হ্যাঁ, ভাগ হচ্ছে আলফা। সো আমরা এটা পাইছি, সো এটা একটু রাখলাম। সো উত্তরটা তুমি যদি দেখতে চাও যে ভাই উত্তরটা কত, সো আসলে আমরা উত্তরটা এখান থেকে একটু দেখি আর কি। হ্যাঁ, সো উত্তরটা আমরা একটু দেখে রাখি। সো তুমি এখান থেকে খেয়াল করবা জাস্ট এখানে যে 10 সেকেন্ড, যে একটা কথা বলছিল 10 সেকেন্ড আসছে কিনা, টি এর মানটা কত আসছে। হ্যাঁ, সো টি এর মানটা সামথিং সেকেন্ড। সো এই হচ্ছে তোমার উত্তর। যদি 10 সেকেন্ডে থামবে কিনা, টি এর মান যদি দেখো যে 7, তাহলে কি হ্যাঁ 10 সেকেন্ড অবশ্যই থামবে, 10-এর আগেই থেমে যাবে। টি এর মান যদি 10-এর চেয়ে বড় হয় তাহলে না, 10 সেকেন্ডে থামানো সম্ভব না। সো হাফ আই ওমেগা স্কোয়ার, আই আগে বের করছি mr²/2 দিয়ে, সমস্যা নাই, কিন্তু উত্তরটা মিলাই দিতে পারো। আর এক্ষেত্রে দেখো সেম একইভাবে আমরা কিন্তু এই দেখো যে আমরা এই যে আমরা আগে রেড পার্সেন্ট বানাইছি, টি এর মানটা আসছে কত আমাদের 0.00995, তার মানে কি অনেক আগেই থেমে যাবে, 10 সেকেন্ডের অনেক আগেই থেমে যাবে, অনেক কম সময় লাগছে। সো এরকম অঙ্কগুলো আসলে আশা করি আমরা করতে পারবো। আশা করি বুঝতে পারলাম যে টর্কের অঙ্কগুলো কীভাবে আসতে পারে, আরও কীভাবে আসতে পারে। তুমি খেয়াল করো চট্টগ্রাম বোর্ড 23-এও কিন্তু এই টর্ক দিয়ে আসছে। এবার আমরা করবো না, শুধুমাত্র আমরা দেখি যে পারা যাবে কিনা, সম্ভব কিনা। বলছে এখানে আর একটা ব্যাসার্ধ ভেক্টর, সেটা লেখা আছে, বলের মানটা লেখা আছে, বস্তুটি শুরুতে 200 আরপিএমে ঘুরছিল, আচ্ছা তাও ভালো, এবং অতঃপর উক্ত বল 3 সেকেন্ড ব্যাপী প্রয়োগ করা হলো, মানে 200 আরপিএমে ঘুরছিল, তো একটা বল আমি এখানে দিছি, এই বলটা 3 সেকেন্ড ব্যাপী দিছি, ভালো। সো বল দিলে কী হবে, এখানে কৌণিক ত্বরণ সৃষ্টি হবে, ভালো। গণমান বলছে বস্তুর উপরে ক্রিয়াশীল টর্কের মান বের করো। সো খুবই সিম্পল, টর্কের মান কীভাবে বের করবো, সো টর্কের মানটা আমরা বের করতে পারবো যে টাও সমান
কি হবে আর ক্রস এফ। সো আমরা আগে এখান থেকে ক্রস গুণ করে আগে টর্কের মান বের করবো, এই ভেক্টর বের করবো, পরে মান বের করবো। সো এটা তো আমরা একটু আগেই কিন্তু শিখছি, তাই না? এই যে সেম একইভাবে এটা কিন্তু আমাদের পক্ষে করা অবশ্যই সম্ভব। তুমি এটা করে ফেলো সুন্দর মতো। আমরা মেইনলি দেখতে যাচ্ছি এখানকার ঘ নাম্বারটা, তাহলে আমাদের এখানকার টর্কের টাইপটা শেষ হবে, আমরা টর্কের বিভিন্ন অঙ্কগুলো আসলে পারবো। বলছে বল প্রয়োগের পূর্বের ও পরের পর্যায়কালের তুলনা করো। তাহলে তোমাকে পর্যায়কাল বের করতে হলে পর্যায়কালের সূত্র আমরা কি জানি? আমরা জানি যে হচ্ছে পর্যায়কালের সূত্র। সো আমরা এখানে লিখতেছি যে বল প্রয়োগের পূর্বে পর্যায়কাল, বল প্রয়োগের পূর্বে। সো বল প্রয়োগের পূর্বে পর্যায়কাল, সো বল প্রয়োগের পূর্বে পর্যায়কাল। সো বল প্রয়োগের পূর্বে পর্যায়কালটা কি? সো আমরা জানি যে পর্যায়কাল টি সমান সমান হবে 2π/ω, কারণ আমরা জানি হচ্ছে কি যে ওমেগা সমান 2π/t। সো পর্যায়কাল টি সমান হবে কি 2π/ω। সো বল প্রয়োগের পূর্বের ওমেগা আর আমার লাগবে পরের ওমেগা। সো খেয়াল করো বস্তুটি শুরুতে এত আরপিএমে ঘুরছিল যখন আমি কোনো বল প্রয়োগ করি নাই। সো আমি এখানে যে মানটা বসাই দিই তাহলে কী আসবে খেয়াল করো। সো টি সমান সমান হচ্ছে এটা লিখলাম ওমেগা নট লিখলাম, আর এটাকে নাম দিলাম হচ্ছে কি T1 প্রথম ক্ষেত্রে, হ্যাঁ। সো 2π। আর একটা জিনিস খেয়াল করো, এখান থেকে আমরা লিখে নিতে পারি যে ওমেগা নটটা আমরা বানাই নিব আর কি। ওমেগা নটটা কত আরপিএম আছে? 200 আরপিএম। সো আমরা জানি আরপিএমকে কী করতে হয়? 2π/60 দিয়ে গুণ করলে রেডিয়ান পার সেকেন্ড হয়, আগেই শিখেছিলাম গত ক্লাসে। হিসাব করলে কী আসবে দেখো, এখানে আসতেছে 0 আর এই 0 কাটা, 20 দুগুণে 40, আর এখানে আমরা কাটাইল করতে পারি চাইলে 2, এখানে আসবে 3, আসবে হচ্ছে 20π/3। সেখানে হিসাব করলে পাবো আমরা কত? 20π/3, এটা বসাইতে পারি। তো আমরা এখান থেকে দেখতে পেলাম কি যে ওমেগা নটের মানটা কত আমাদের, এটা বসাই দিই আমরা। এই ওমেগা নট হচ্ছে 20π/3। তো এই 3 উপরে যাবে, পাই কাটা যাবে। তো দেখো এখানে আমাদের T1 এর মানটা বেসিক্যালি কত চলে আসে, আমি এখানেই লিখে দিই। সে পাই কাটা, আর এখানকার 3টা উপরে উঠবে, আর এখানে কাটার গেলে আসবে 10। সো 3/10, এটাই হচ্ছে আমাদের উত্তর। 3/10 মানে কি? সো T1 এর মানটা হচ্ছে 0.3 সেকেন্ড। সো শুরুতে পর্যায়কাল ছিল কত আমাদের? শুরুতে পর্যায়কাল ছিল হচ্ছে 0.3 সেকেন্ড। সো একটা আমরা সুন্দর মতো বের করে ফেললাম যে বল প্রয়োগের পূর্বে এটার পর্যায়কাল ছিল 2π/ω। সো ওমেগা নটের মানটা বসাই দিয়েছি আমরা। শুরুতে সে 200 আরপিএমে ঘুরছিল, আরপিএম তো বসানো যাবে না, সেই জন্য আমরা কী করে নিছি যে কৌণিক বেগটাকে আমরা এরকম রেডিয়ান পার সেকেন্ডে বানাই নিছি, মান বসালাম 0.3 সেকেন্ড আসলো, ডান। এখন পরবর্তীতে কী ঘটছে? বল প্রয়োগের পরেও পর্যায়কাল বের করতে হবে। তো তুমি যখন লিখতে চাও যে ঠিক আছে বল প্রয়োগের পরে পর্যায়কাল কত, সো এখন আমরা বের করতে চাই বল প্রয়োগের পর পর্যায়কাল। তাহলে বল প্রয়োগের পর পর্যায়কাল চাইলে আমাদের কি বের করতে হবে? সো বল প্রয়োগের পর পর্যায়কাল, সো নাম দিলাম মনে করো T2। সো বল প্রয়োগের পর পর্যায়কাল তুমি নাম দিলা হচ্ছে T2। সো T2 তুমি বের করবা কীভাবে? সেম একইভাবে T2 সমান সমান আগের মতোই 2π/ω। এবার তো আর ওমেগা নট না, আগেরটা না, নতুন, এবার হচ্ছে নতুন ওমেগা, হ্যাঁ। মাত্র যে তুমি ওমেগাটা বের করছো, আগে ছিল ওমেগা নট, এখন তো ওমেগা চেঞ্জ হয়েছে, তুমি বল প্রয়োগ করছো এখানে, এত বল প্রয়োগ করছো যার কারণে বল প্রয়োগ করলে কি হবে? কৌণিক ত্বরণ সৃষ্টি হবে, এবং ত্বরণ সৃষ্টি মানে কি বেগটা বেড়ে গেছে কিন্তু, হ্যাঁ তাই না? সো বল প্রয়োগ করলে বেগটা বাড়বে। সো এখানে বেগটা বেড়ে কত হয়েছে? নতুন বেগটা বের করতে হবে। সো আমরা বলটা কতক্ষণ যাবত প্রয়োগ করছি? 3 সেকেন্ড যাবত প্রয়োগ করছি। তো তুমি যদি এই ওমেগাটা বের করতে চাও, আমরা কিন্তু ওমেগার একটা সূত্র জানি, মনে করে দেখো, ওমেগা সমান ওমেগা নট প্লাস আলফা ইন্টু টি, হয়ে গেল। সো আমাদের মেন কাজ হচ্ছে, দেখো ওমেগা নট আমরা জানি 200 আরপিএম, আলফা জানি না, টি জানি, 3 সেকেন্ড যাবত বল প্রয়োগ করছি, শুধুমাত্র আলফাটা আমাদের দরকার। যদি আমরা আলফাটা বের করে ফেলতে পারি তাহলেই কিন্তু আমরা এখানে সেই আলফাটা বসাই দিব, 3 সেকেন্ড বসাই দিব, নতুন ওমেগাটা চলে আসবে যা কিনা আমাদের দরকার। কিন্তু বিপদে পড়ে গেলাম যে আলফাটা তো জানি না। এভাবে তুমি অঙ্কের সলিউশনগুলো করবা, এটা তোমার দরকার। এবার তুমি চিন্তা আসবা কীভাবে বের করা যায়। হ্যাঁ এই সূত্র জানি, সময় দেওয়া থাকলে আর আলফা দেওয়া থাকলে, ওমেগা নট দেওয়া থাকলে ওমেগা বের করা যায়। সো আলফা কীভাবে বের করা যায়? আমরা আবার একটু আগেই গ নম্বর একটা অঙ্ক করছিলাম তাও, তাই না? সো এবার তুমি একটা জিনিস একটু খেয়াল করে দেখো, একটা সূত্র কিন্তু আমরা আরও জানি, তাই না? যে টাও সমান সমান আই আলফা, টাও সমান সমান আই আলফা। তো তুমি এখান থেকে আলফা বের করে ফেলতে পারো, আলফা সমান সমান টাও বাই আই। সেখান থেকে লিখতে পারি আমরা কি, যে আলফা সমান সমান কি লিখতে পারি আমরা, যে টাও ডিভাইড বাই হচ্ছে আই। সো আমরা এখানে আলফার জায়গায় বসাই দিব টাও ডিভাইড বাই আই। টাও এর মান, এই যে টর্কের মান গ নম্বরে পেয়েছি, আর আয়ের মানটা আমরা বের করে নিব। আয়ের জায়গায় লিখবো, দেখো বস্তুর ভর দেওয়া আছে, আয় সমান তুমি বস্তুর ভর দেওয়া আছে, সো এখানে মানটা লিখতে পারবা। সো এই কাজটুকু করলেই কিন্তু শেষ। তো আমি তোমাকে আসো পুরো সিস্টেম তুমি বুঝে গেছো। এই নতুন বল প্রয়োগ করছি, তাহলে পর্যায়কালের জন্য 2π/ω লাগবে, নতুন ওমেগা। নতুন ওমেগা পাবো কীভাবে? এই যে
ওমেগা নট প্লাস আলফা ইন্টু টি, ওমেগার মান কত, এই যে 2π/30 আলফার মানটা বের করবো আর টি এর মানটা 3 সেকেন্ড। আলফা বের করবো কীভাবে, টাও ভাগ আই। ওকে, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। সো এই হিসাবগুলো তাহলে আমরা এখানে একটু তোমাকে করে দেখাই, এখানেই তোমাকে আমি করে দেখাই, এখানে তাহলে এখানে না করে এখানে করি। সো এই যে আমরা এখানে দাগ দিয়ে নিচ্ছি আর কি, লিখে নিচ্ছি যে এখানে, হ্যাঁ এখানে। সো এটা আমাদের একটা অঙ্ক তো হয়েছেই। সো এখানে তুমি জাস্ট এখানে মানগুলো বসায় দাও তাহলেই হবে, আমি এক লাইনে বসাই দিয়ে আসো। সো ওমেগা বের করতে হবে, ওমেগা নটের মান কত আমরা আগে বের করছি 20π/3, আলফার মানের পরিবর্তে হবে টাউ ডিভাইডেড বাই আই, আয়ের পরিবর্তে লিখবো হচ্ছে এম আর স্কোয়ার, আর টি এর মান কত হবে দেখো 3 সেকেন্ড যাবত বল প্রয়োগ করছি, যে ডান শেষ, এই যে একেবারে চলে আসলো। সো ভ্যালুগুলো তুমি জাস্ট বসাও, 2π/3 তো মান দেওয়া আছে, টাউ এর মান গ নম্বরে পাইছি, এম আর স্কোয়ার, এম এর মান 20 গ্রাম, তাহলে 0.20কে 1000 দিয়ে ভাগ করবা, আর এর মান কত, আর এর মান আমরা জানি, এই যে আর এর মান খেয়াল করছো, আর এর ভেক্টর লেখা আছে, আর এর মান কি হবে রুট ওভার এই যে 2 তাহলে 4 4 8 একে 9, তাহলে রুট ওভার 9, রুট ওভার 9 মানে কত 3, হ্যাঁ তাহলে 3 হবে। সো আর এর মানটা তুমি বসাইতে পারবা 3, সো আর এর মানটা 3, এম এর মান জানো, এই যে হয়ে গেল, দেখছো সুন্দরভাবে সহজে আমরা করে ফেললাম কিন্তু। সো এই হচ্ছে আমাদের জিনিসটা। সো এত রেডিয়ান পার সেকেন্ড আসবে হিসাব করলে, মানগুলো বসাইলে রেডিয়ান পার সেকেন্ড, আর টর্কটা গ নাম্বার থেকে লাগবে, তাহলে তুমি পেয়ে যাবে এখান থেকে T2 মানটা বসালে পেয়ে যাবে T2 এত সেকেন্ড। তো পরবর্তীতে তুলনা করো, সো T1 পাইছো এবং T2 পাইছো, পরে ভাগ করে দিবা, সো T1 ভাগ T2 করলে এত আসে, হ্যাঁ মানটা এদের মধ্যে পার্থক্য এত বা সামথিং, বা তুমি জাস্ট একটু করে দিলা, ঠিক আছে। সো দুইটা করলেই তোমার হয়ে যাবে। সো আশা করি এই টর্ক জাতীয় সবগুলো পারবা, উত্তরটা তুমি করে মিলাই নাও এখান থেকে, এই যে সো প্রথমে 0.13, দেখো আলফা সমান টাও ভাগ আই, এই যে বের করে নিছে ফার্স্টে, পরে ওমেগা সমান ওমেগা নট আলফা টি, আবার এই যে 2π/ওমেগা হয়ে গেল, ঠিক আছে। সো এটা আমরা করতে পারবো, সুন্দর মতো তুমি করে মিলাই নাও। এবার চলো আমরা দেখি হচ্ছে এখান থেকে যে আমাদের হচ্ছে এই আমাদের এখান থেকে কিসের অঙ্কগুলো, এই যে আমাদের হচ্ছে কি বলে এটাকে, চক্রগতির ব্যাসার্ধ, তারপর হচ্ছে জড়তার ভ্রমণ, এই অঙ্কগুলো। তো জড়তার ভ্রমণের অঙ্কগুলো কীভাবে পরীক্ষা আসে দেখো, বলছে কি বৃত্তাকার চাকতির তলের সাথে মধ্যবিন্দুগামী লম্ব অক্ষ সাপেক্ষে চিত্র 1 অনুযায়ী ঘুরছে, চিত্র 1 এই যেটা, আর আরটা কি বলছে চিত্র 2 অনুযায়ী চাকতিটির লম্ব হবে স্থাপিত x এর সাপেক্ষে ঘুরছে। আচ্ছা ভালো, বলছে প্রথম চিত্রে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। তুমি কি লিখবা, চক্রগতির ব্যাসার্ধ সমান তুমি কি জানো, সো গণনাটা করতেছি আমরা, চক্রগতির ব্যাসার্ধ আমরা জানি কে সমান সমান রুট ওভার আই ভাগ এম, মনে পড়ে বলছিলাম যে বের করছিলাম রুট ওভার আই ভাগ এম। এখন তুমি কি করবা, আয়ের মানটা তুমি বের করবা, রুট ওভার আই ভাগ এম, আয়ের মানটা কত, সো আয়ের মানটা বসাই দাও, কোন চিত্রে, প্রথম চিত্রে, প্রথম ক্ষেত্রে কি আছে, একটি বৃত্তাকার চাকতির তলের সাথে লম্বভাবে ঘুরছে। তো বৃত্তাকার চাকতি লম্ব বা অভিলম্বগামী বা লম্বগামী বা ভরকেন্দ্রগামী, এক্ষেত্রে সূত্র কি হইতো, আয়ের জায়গায় সূত্র হবে হচ্ছে এম আর স্কোয়ার ভাগ 2, আর তাকে ভাগ দিতে হবে কি দিয়ে, এটা হচ্ছে আমাদের কিসের মান, এটা হচ্ছে আমাদের আয়ের মান, আর ভাগ হচ্ছে আমাদের এম, হ্যাঁ। সো এই হচ্ছে আমাদের এম। সো খেয়াল করে দেখো এই হচ্ছে আমাদের, তাহলে আমাদের জিনিসটা কি হয়ে গেল এখানে। তো একটা জিনিস খেয়াল করো, এই 2m কিন্তু একই m, হ্যাঁ, তো এখানে দুইটা m কিন্তু কাটাকাটি যাচ্ছে, সো দুইটা m আসলে কাটাকাটি যাচ্ছে, সো m এখানে কাটাকাটি যাবে, এখানে হিসাব করলে কি থাকবে, থাকবে হচ্ছে r ডিভাইডেড বাই হচ্ছে √2, আর r এর মানটা কত দেখো এখানে লেখা থাকবে 0.5, তাহলে আমাদের মানটা আসলে কত 0.5 ভাগ হচ্ছে √2, উত্তর হচ্ছে মিটার, শেষ, একক হচ্ছে মিটার। চলো ভাগ করলে যাবে সেটা উত্তর, শেষ, গ নাম্বারটা শেষ, এক লাইনেই আমাদের শেষ। ঘ নাম্বারটা আমাদের কি বলছে তাকাও, বলছে কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ, আগেই শিখছি, কি করবো আমরা দুই ক্ষেত্রেই আমরা জড়তার ভ্রমক বের করবো, দেখবো কোথায় জড়তার ভ্রমকের মানটা কম, সেই সাপেক্ষে ঘোরানো সহজ। দুইটা কি কি আছে, একটা হচ্ছে এবি, নাকি কোনটা করতে বলছে, কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে গাণিতিক বিশ্লেষণ করো। সো আমাদের বলছে চিত্র 2 অনুযায়ী চাকতিটির লম্ব হবে, তার মানে এখানে দেখো এটা দিয়েও ঘুরছে, এটা দিয়েও এই সাপেক্ষেও ঘুরছে, সো এটা কোন চিত্রের ক্ষেত্রে সেটা বলে নাই, কোন অক্ষের সাপেক্ষে খালি বলছে। আমাদের এখানে তো তাহলে আমরা 3টা অক্ষ নাকি দেখতে পাচ্ছি, খেয়াল করো, ও হ্যাঁ আমাদের হচ্ছে দেখো একটা ঘুরতেছে কি ভর কেন্দ্র দিয়ে, আর একটা ভর কেন্দ্রের এই সাইড দিয়ে ঘুরতেছে দুই সাপেক্ষে। সো আমরা বের করবো এবি অক্ষ আর এক্স ওয়াই অক্ষ। তাহলে তুমি কি করবা, এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, দুইটা অক্ষ, একটা হচ্ছে এবি অক্ষের সাপেক্ষে, আর ওই চিত্রটা আবার সাইডে আবার রাখছে, একটা হচ্ছে এবি অক্ষের সাপেক্ষে, একটা এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে। সো এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, তাহলে লিখবো আমরা হচ্ছে আই এবি। সো এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তোমরা যে মাত্রই ছোট লিখছি, যে কি লিখবো আমরা, যে এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার বাই 2, শেষ, ভরকেন্দ্র অক্ষের সাপেক্ষে।
মান বসাই দিব, প্রত্যেকটা মানও বসাই দিই, প্রথমবার করতেছি যেহেতু, পরের বার আমরা স্কিপ করবো। এম এর মানটা কত? এম এর মান দেখো লেখা আছে 2 কেজি, তাহলে 2 কেজি। আর আর এর মানটা কত? 0.5 মিটার, স্কোয়ার হবে, আর ভাগ হচ্ছে 2। এটা মান কিন্তু এখান থেকে পাওয়া যাবে যে আই এ বি সামথিং একক কী হবে? কেজি মিটার স্কোয়ার, জড়তার ভ্রামকের একক কি? কেজি মিটার স্কোয়ার। সো একটা রান তুমি সেমভাবে বের করবা কি? এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে, বা লিখবা কি? এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে। এই যে আমরা শিখছিলাম একটা উপপাদ্য মনে আছে, সমান্তরাল অক্ষ উপপাদ্য, সেটা কাজে লাগাবো। এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে। সো এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে তাহলে আমরা কী লিখবো সেখানে? লিখবো হচ্ছে আই এক্স ওয়াই। সো আই এক্সের সূত্র কী হবে দেখো, যেহেতু এটা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, ভরকেন্দ্রগামী না, ভরকেন্দ্র অক্ষের সমান্তরাল অক্ষের সাপেক্ষে। তাহলে আমরা সূত্র শিখছিলাম কি হয়, প্রথমে আগে ভরকেন্দ্রগামী অক্ষের আইজি লিখতে হয়, সাথে লিখতে হয় এম এইচ স্কোয়ার। সূত্রটা মনে পড়ে? ইয়েস। সো আমাদের আই এক্স ওয়াই সমান ছিল কি? আইজি যোগ হচ্ছে এম এইচ স্কোয়ার। এখন আমরা এখানে মান বসাই দিই, তো দেখো কি আসবে আমাদের এখানে? আই এক্স ওয়াই এর মধ্যে আসবে আইজির কত? আইজি এর মান তো আমরা বের করছি, ভরকেন্দ্র অক্ষের সাপেক্ষে যেটা। আমি লাগলে সূত্রটা আবার লিখে দিচ্ছি। সো তুমি মান বসায় নিও, এম আর স্কোয়ার বাই 2, এটা হচ্ছে আমাদের কি? আইজি ভরকেন্দ্রগামী অক্ষেরটা, যোগ এম এইচ স্কোয়ার। এই মান বসানোটা খেয়াল করো, এম এর মানটা কত? এম এর মানটা সেই 2 কেজি হবে, আর এইচ এর মানটা হবে কোনটুকু? এই যতটুকু, এই ভরকেন্দ্রগামী অক্ষ থেকে কত দূরে এই অক্ষটা। তাহলে এইচ লেখাই আছে, এইচ এর মান 0.25। সো খুবই সিম্পল, 0.25। তার মানে এইটুকু এবার কী হবে? যোগ হবে, এক্সট্রা যোগ হবে। সো এখানে মানটা অবশ্যই বেড়ে যাবে, বুঝতে পারছো? মানটা বেড়ে যাবে, তাহলে এর মানটা বড় হয়ে যাবে। তুমি এখানে বুঝতেই পারলা। তো এক্ষেত্রে কোন মানটা বড় হবে? সো লিখবা, যেহেতু আমাদের কি, যে কোন ক্ষেত্রে ঘুরানো সহজ বলছে। সো আই এ বি এর থেকে আই এক্স ওয়াইটা বড়, আর সহজ ছোটো কোনটা? তাহলে ছোটো হচ্ছে আমাদের কি, এই যে হচ্ছে আমাদের, সো এটা একটু বড় করে লিখে দিই, হ্যাঁ। সো আমাদের একটা হচ্ছে আই এ বি, আরটা হচ্ছে আমাদের কি? আই এক্স ওয়াই। সো আমাদের আই এ বিটা ছোটো, তাহলে এ বি অক্ষের সাপেক্ষে ঘুরানো সহজ, তাহলে লিখবো কি? সুতরাং এ বি অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ। সুতরাং এ বি এর সাপেক্ষে, কারণ যার মানটা ছোট হবে তার সাপেক্ষে ঘোরানো সহজ, এ বি এর সাপেক্ষে ঘুরানো সহজ, এ বি এর সাপেক্ষে ঘুরানো সহজ। ডান, এই তো হয়ে গেল, ছোট্ট সিম্পল কাজ। সেরকম অঙ্ক আসলে কিউটভাবে করে দিবা ইনশাল্লাহ। সো রাজশাহী বোর্ড 23-এ আমরা তাহলে পারবো। সেম একইভাবে দেখো এখানে আরেকটা অঙ্ক আসছে, বলছে চিত্র 1-এর দণ্ডের কৌণিক ভরবেগ নির্ণয় করো। চিত্র 1-এর দণ্ড কোনটা? এই যে চিত্র 1-এর দণ্ড কি? সিলিন্ডার। তাহলে আমরা কৌণিক ভরবেগ বের করতে বলছে, তাহলে তুমি লিখবা কৌণিক ভরবেগ এল সমান সমান আই ওমেগা, আগে এটা লিখবা। এবার আগেই ঠাস করে এম আর স্কোয়ার লিখবো না, বারবারই বলছিলাম, আগে দেখবো বস্তুটা কীরকম, এখানে কি বস্তুর কথা বলছে নাকি স্পেশাল কিছু আছে। সো আমাদের এই প্রশ্নে বলছে চিত্র 1-এর দণ্ডের কৌণিক ভরবেগ। চিত্র 1 আমাদের কি আছে? একটা সিলিন্ডার দেখা যাচ্ছে। তাহলে এই দেখো ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরছে, আর সিলিন্ডারের ক্ষেত্রে এই আয়ের মানটা কি হয় তোমার কি মনে পড়ে? হ্যাঁ, এম আর স্কোয়ার বাই 2। আর ওমেগা তো ওমেগা, ওমেগা বসাই দিয়ে আসো। ওমেগা কি লেখা আছে কিনা দেখো, সিলিন্ডার কি দণ্ডের ভর এত, ব্যাসার্ধ এত, উভয় চিত্রে দণ্ড ঘূর্ণন সাপেক্ষে 1 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘুরছে। তাহলে ওমেগার মানটা কত? 1। তাহলে দেখো আই আর সাথে আছে কি আমাদের? ওমেগা। উত্তর চলে আসছে কিন্তু, এটাই কিন্তু আমাদের উত্তর। মানগুলো সব বসাই দিবা, তাহলে তুমি পেয়ে যাচ্ছ কি এখানে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। সো আশা করি এখান থেকে ডান, কোনো ঝামেলা নাই, তাই না? পারলাম। ঘ নম্বরটা দেখো পারবো, যে কোন দণ্ডটি থামাতে অধিক বাধার সম্মুখীন হতে হবে। সো দুই ক্ষেত্রেই আমরা আবারও কি করব? জড়তার ভ্রামক বের করব, দেখব কোথায় জড়তার ভ্রামক বেশি, যেখানে বেশি সেখানে বেশি বাধার সম্মুখীন হতে হবে। এটা করব না, এটা জাস্ট আমরা এখান থেকে আসো দেখে ফেলি। তুমি এটা করে ফেলো, তুমি এটা নিজে করে ফেলবা। তাহলে জড়তার ভ্রামক বের করব, কোন কোন অক্ষ আছে এখানে দেখো, একটা আছে এবি অক্ষ, আর একটা আছে কি এবি থেকে দূরে, আর একটা আছে ঘূর্ণন অক্ষ। সো দুই অক্ষের সাপেক্ষে আমরা বের করব। সো আমরা এই দেখো বের করে ফেললাম, যে দেখো ঘূর্ণন অক্ষ যখন এবি, তখন সেই ক্ষেত্রে হচ্ছে মান কত আসবে? হাফ এম আর স্কোয়ার। মানে তো আমাদের আসে। আর চিত্র 2-এর ক্ষেত্রে ওই যে একটু আগে শিখছিলাম যে আইজি প্লাস এম এইচ স্কোয়ার, এবং সেটা করে মান আসছে দেখো একটু বেশি আসছে। সো সেক্ষেত্রে ঘুরানো অবশ্যই কী হবে? কষ্ট হবে, তো থামাইতেও কষ্ট হবে। সো পারবো ইনশাল্লাহ। এটা সেম অঙ্ক ছিল, একসাথে রাখছি আমরা। আর এই অঙ্কগুলো আরেকটু যদি সিস্টেম করে দিতে পারে, সেটা হচ্ছে কীভাবে দেখো, বলছে চাকতিটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। সো আমরা কীভাবে করবো? চাকতিটির কৌণিক ভরবেগ। সো সূত্র কী হবে? সো চাকতিটির কৌণিক ভরবেগ। সো একটা চাকতি দেওয়া আছে, বলছে তুমি চিত্র দেখে নাও, একটা সরল সুষম দণ্ড, প্রান্তগামী অক্ষের সাপেক্ষে একটা অক্ষ দেওয়া আছে, 0.5 কেজি ভরের এবি দণ্ডটি পিকিউ অক্ষের সাপেক্ষে, এবি দণ্ডটি, এই এবি দণ্ডটি আমাদের হচ্ছে এ দেখো, এবি দণ্ডটি পিকিউ অক্ষের সাপেক্ষে প্রতি মিনিটে 60 বার ঘোরানো হলো। তার মানে এখানে ওমেগার মানটা লেখা আছে। পরবর্তীতে দণ্ডটি এর দৈর্ঘ্য সমান ব্যাসের একটি পাতলা চাকতিতে পরিণত করা হলো। মানে পরবর্তীতে এটাকে পাতলা বৃত্তাকার চাকতিতে পরিণত করছি।
এবং পি প্রাইম কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে মিনিটে 70 বার ঘোরানো হলো, তার মানে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষেই ঘুরছে। এখন বলছে তাহলে ওই চাকতিটির কৌণিক ভরবেগ কত? তাহলে কৌণিক ভরবেগ এল সমান সমান আবারও স্থির, তুমি আই ওমেগা লিখবা, আর আয়ের জায়গায় কি লিখবা? চাকতির ভর কেন্দ্রগামী অক্ষ, তার মানে চাকতির জন্য তো আমি জানি চাকতির জন্য ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে হয় এম আর স্কোয়ার বাই 2, আর সাথে আমাদের ওমেগা শেষ। আর চাকতি যখন বানাইছি ওমেগার মানটা কত সেটা বসাই দিয়ে এবার, কারণ এই মানটা তুমি বুঝতে কষ্ট হবে। এম এর মানটা কত? আমাদের যে দণ্ডের ভর ছিল চাকতির ভর তাই হবে, কারণ ওটা দিয়েই বানাইছি আমরা। সো 0.5 কেজি। আর এর মান কত? দেখো 8টা কিন্তু আমাদের দেওয়া নাই, এটাই কিন্তু আমাদের খেলা। এখানে যেখানে দণ্ডটার দৈর্ঘ্য লেখা ছিল 1 মিটার, কিন্তু এখানকার এই ব্যাসার্ধটা কত সেটা কিন্তু আমাদের প্রশ্নে উল্লেখ করা নাই, আমাদের বের করে নিতে হবে। দেখো তোমাকে মেইন খেলাটা কি, যে এই দণ্ডটির দৈর্ঘ্যের সমান ব্যাসের একটি পাতলা চাকতি, তাহলে এখানে হিন্টস দিয়ে দিছে পরবর্তীতে দণ্ডটিকে এর দৈর্ঘ্যের সমান ব্যাসের, তাহলে দৈর্ঘ্যের সমান ব্যাস, তাহলে ব্যাসের মানটা কি? এখানকার ব্যাসের মানটা হচ্ছে 1 মিটার, দৈর্ঘ্যের সমান ব্যাস বলছে এখানে। সো দৈর্ঘ্যের সমান ব্যাস, তাহলে ব্যাসের মান 1 মিটার, তাহলে ব্যাসার্ধের মান কত হবে? সো ব্যাসার্ধের মান হবে 0.5 মিটার। হিন্টস দিয়ে দিছে। সো এই হিন্টসটা না দিলেও আমরা বের করতে পারতাম অঙ্ক করে, সেটা আমরা সামনে আর অঙ্কের মধ্যে করব, বা এখনই বলে দিচ্ছে। সো এখানে আর এর মানটা কত? 0.5, সো এটা তোমাকে একটা হিন্টস দিছে। সো 0.5 দিয়ে দিলা তুমি। আর 2 তো এখানে থাকবে। ওমেগার মানটা খেয়াল করো, যখন আমরা কি করছি এটাকে চাকতি বানাইছি তখন সে কিভাবে ঘুরছে? মিনিটে 70 বার ঘুরছে। সো মিনিটে 70 বার ঘুরলে আমাদের ওমেগা কত হয়? সো খেয়াল রাখবা, এখানে মনে রাখবা যে আমরা জানি এই জিনিসটা এখানে। সো আমরা এখানে কোন এক জায়গায় লিখে দিয়ে আসো। হ্যাঁ, সো আমি এখানে হচ্ছে যে তোমাকে একটু এটা সাইড করে আমি এখানে লিখে দিচ্ছি সুন্দর করে। সো এটা আমাদের দরকার আছে। সো এই হচ্ছে, দেখো আমি সাইডে করে দিচ্ছি যে মিনিটে 70 বার ঘুরতে হলে ওমেগার মানটা কি হবে? ওমেগা সমান আমরা সূত্র জানি হচ্ছে 2 পাই n/t, তাই না? এই সূত্র শিখছিলাম আমরা। তাহলে ওমেগার মানটা হবে হচ্ছে 2 পাই, মিনিটে 70 বার ঘুরছে, তাহলে n এর মান 70, আর মিনিটে তার মানে কি যে 60 সেকেন্ডে, তাহলে এরকম আসবে। ওকে, এখন তুমি এখানে কাটাইট করলে কি পাচ্ছ খেয়াল করো। এখানে পাচ্ছ হচ্ছে 0 0 কাটা, 2কে 6 দিয়ে কাটলে 3, তাহলে 7π/3। সো ওমেগার মানটা তুমি বসাই দিবা এখানে 7π, পায়ের মান 3.1416, পাই নিয়ে কোনো কনফিউশন নাই। সো তুমি চাইলে পায়ের মানটা এখানে বসায় রাখতে পারো, আমি এক জায়গায় বসায় দিই, তাহলে অনেকে এবার কনফিউশনে পড়ে। পায়ের মানটা 3.1416 তুমি বসাবা, ঠিক আছে? সো এনে আমি এটা রাখলাম। ওকে, সো কোন ঝামেলা নাই। সো এখানে এল এর মানটা তুমি পায়ে গেল, এত একক কী হবে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, এটা আমাদের কি এল এর মান। সো গ নাম্বারটা হয়ে গেল। ঘ নাম্বারটা আমাদের কি বলছে দেখো, ঘ নাম্বারটা আমরা পারি কিনা। বলছে কোন ক্ষেত্রে ঘূর্ণনের জন্য কম শক্তির প্রয়োজন হবে? তাহলে ঘূর্ণনের জন্য কম শক্তি মানে কি? কোন ক্ষেত্রে সহজ, বা দুই ক্ষেত্রে যতভাবে বের করবো সেম একই রকম। তাহলে ঘ নাম্বারটা আমাদের সেম একইভাবে আমরা বের করতে পারবো। কি বলছে দেখো, একটা পিকিউ অক্ষের সাপেক্ষে, তাহলে লিখবো একটা আইপিকিউ। সো আইপিকিউ সূত্র কি হবে আমরা জানি, যে এই প্রান্তগামী অক্ষ হলে কি হয়? ml²/3। এই মানটান সব বসাই দিব, উত্তরটা চলে আসবে। তাই আরটা অক্ষ আমাদের কি? সেটা হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম, একটা হচ্ছে আমাদের কি পি প্রাইম কিউ প্রাইম। সো এই অক্ষের সাপেক্ষে তো মান আমরা জানি, এই দেখো mr²/2, ডান হয়ে গেল। প্রত্যেকটা মান আমাদের জানা আছে। দেখবা কোন ক্ষেত্রে মানটা সহজ, যে ক্ষেত্রে মান ছোট সেক্ষেত্রে ঘোরানো সহজ। হ্যাঁ, তাহলে লিখে দিচ্ছি জড়তার ভ্রামক কম হলে ঘোরানো সহজ, এটা আমি আগেও বলছিলাম। জড়তার ভ্রামক কম হলে ঘোরাতে কম শক্তি লাগবে, বা ঘোরানো সহজ মানে কি? ঘোরাতে কম শক্তি লাগবে, ঘোরানো সহজ, এই কথাটাই লিখে দিলাম। সো তুমি দেখবা কার মানটা কম, এটুকু তো পারবো। সো ওকে, পারার পরে তুমি চাইলে মিলিয়েও নিতে পারো এখান থেকে, তুমি যেন বুঝতে পারো। দেখো ml²/3, আর এখানে আমরা সরাসরি বের করছে কি, যে দণ্ডের গতি শক্তি বের করছে। কারণ এখানে আরেকটা জিনিস, যে এখানে দুই ক্ষেত্রে কিন্তু গতি একটু ভিন্ন ছিল, এই জন্য একটু বের করলে ভালো হয়। যদি দুই ক্ষেত্রে কি হইতো, দুই ক্ষেত্রে সেম বেগ হইতো, তাহলে যে ক্ষেত্রে আমাদের কি জড়তার ভ্রামক কম সেখানে ঘোরানো সহজ, সেখানে ঘোরাতে কম শক্তিও লাগবে। কিন্তু এখানে একটা জিনিস একটু ডিফারেন্ট করে দিছে, এই দেখো প্রতি মিনিটে 60 বার, আর চাকতির বেলায় ঘুরতেছিল প্রতি মিনিটে 70 বার। তাহলে ঘোরানো সহজ, আর যেহেতু শক্তি চাইছে এবং বেগটা আলাদা না হলে দরকার ছিল না। এটা দিয়ে আমি বলতে পারতাম হ্যাঁ ওমেগার মান, কারণ হাফ আই ওমেগা স্কোয়ার, ওমেগা সেম। তাহলে আই যার কম তাহলে তার কম শক্তি, আই যার বেশি তার বেশি শক্তি। কিন্তু এখানে তো ওমেগাটা ডিফারেন্ট, এই জন্য আমরা একটা কাজ করব, একটু ওমেগাটাও তাহলে বের করবো। যদি ওমেগাটা ডিফারেন্ট দেখতে পাচ্ছি আমরা, তাহলে এইটুকু বের করার পরে আমরা কি করবো এখানে, যে ওমেগাটাও বের করে দেবো। সে লিখে দেবো তুমি এখানে EK1 = কি লিখবা, যে হাফ I1 ওমেগা 1 স্কোয়ার। আর এখান থেকে কি লিখবা, তাহলে আমি জাস্ট এখানে হিন্সটা দিয়ে দিচ্ছি, তুমি তাহলে পরবর্তী এখান থেকে কমপ্লিট করে নাও। হ্যাঁ, যে হাফ সাথে কি হবে I2
ওমেগা টু স্কোয়ার। একটা কথা বলছি, বুঝছো কিনা আগের লাইনটা? দেখো যেহেতু এখানে ওমেগার মানটা আলাদা, তাই বের করার প্রয়োজন। ওমেগার মানটা আলাদা না হলে দরকার না, আমি আই দিয়েই বলতে পারতাম, আই কম হলে কেও কম হবে, শেষ। সো আগের লাইনটাই বলতে পারতাম, কিন্তু এখানে দেখলাম যে মানটা ডিফারেন্ট, একটা 60 বার ঘুরে একবার 70 বার ঘুরে, মানটা ডিফারেন্ট। সো এই দুইটা মান তুমি বসাই দাও। দেখো এরা কোন মান ছিল, এটা বেসিক্যালি ছিল যে চাকতিরটা, মানে ওমেগা টু আর কি। হ্যাঁ, এটা ওমেগা টু। আর ওমেগা ওয়ানটাও তুমি বের করে ফেলতে পারবো। ওমেগা ওয়ানটা কত, যে 2 পাই 60 বার ঘুরে মিনিটে, তাহলে এখানে 2 পাই 60 ভাগ 60 মানে কত, 2 পাই। সেই মানটা হচ্ছে কত, 2 পাই। একটা 2 পাই, একটা হচ্ছে 7 পাই বাই 3। সো তুমি উত্তরটা করে এটার সাথে মিলিয়ে নাও, দেখবা সুন্দর করে বের করতে পারছো। সো এরকম অঙ্ক আসলে ইনশাল্লাহ পারবো। দেখো সেম প্রশ্ন, এগুলো আমাদের করার প্রয়োজন নেই, তুমি নিজেই কিন্তু এটা ইজিলি করে ফেলতে পারতেছো। তাকায় দেখো কি বলছে, পি কিউ অক্ষের সাপেক্ষে কৌণিক ভরবেগ বের করো। কতবার করলাম আমরা? সো আমরা এখানে আই বের করবো, আই বের করার পর লিখবো এল ইকুয়াল টু আই ওমেগা, শেষ। সো আমি সংক্ষেপে লিখে দিচ্ছি এল ইকুয়াল টু আই ওমেগা। আই কত, দেখো এম এল স্কোয়ার বাই 12 মাঝখানের অক্ষের সাপেক্ষে। কেমনি বুঝলাম মাঝখানে? দেখো আমরা এখানে দেখবো, যেখানে বলছে দেখো একদম এখানে মাঝখানে 50 সেন্টিমিটার লেখা আছে, আর কোথাও কোনো কিছু লেখা আছে কিনা দেখতে হবে। এবি দণ্ডটি মধ্যবিন্দুতে, দেখো লেখা আছে, হ্যাঁ লেখা আছে কথাটা, দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে লম্বভাবে ঘুরছে। সো এল ইকুয়াল টু আই ওমেগা। আর আয়ের জায়গায় বসবে কি, আয়ের জায়গায় বসবে হচ্ছে এম এল স্কোয়ার বাই 12 সাথে হচ্ছে ওমেগা। আর এল এর মান কত বসাবো, এখানকার এল মানে কি, এখানকার এল মানে দৈর্ঘ্য। হ্যাঁ, এটা হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য। আমরা এখান থেকে এলটা ছোট হাতে লিখি, তাহলে আমাদের জিনিসটা আর প্যাচ লাগবে না। সো এম এল স্কোয়ার বাই 12 আর সাথে আছে ওমেগা। এখানকার ছোটো এলের মান কত ছিল, মান হচ্ছে 50 সেন্টিমিটার যোগ 50 সেন্টিমিটার মানে কত, 100 সেন্টিমিটার, তার মান হচ্ছে 1 মিটার। এলের মানটা বসাবো কত, 1 মিটার। আর আমাদের এম এর মান তো লেখাই আছে 500 গ্রাম। সো গ নাম্বার ইজিলি বের করতে পারবা, সমস্যা নেই। গ নাম্বার ডান। এটা আমাদের গ নাম্বারটা এখানেই হয়ে গেল আর কি, এইটুকুর মধ্যে। ঘ নাম্বারটা বলছে এক্স ওয়াই পি কিউ কোন সাপেক্ষে জড়তার ভ্রামক বেশি হবে। সো বের করবা, একটা হচ্ছে প্রান্তগামী, একটা হচ্ছে মধ্যবিন্দুগামী। এম এল স্কোয়ার বাই 12, একটা এম এল স্কোয়ার বাই 3। অবশ্যই পারা যাবে, কোনো সমস্যা নাই। এখানকার প্রশ্নটা তাহলে সেম, যথাভ্রামক বের করো দণ্ডটির। সো এম এল স্কোয়ার বাই 3, গ নাম্বার কী হবে, এখানে উত্তর কী হবে, এম। সো লিখে নিচ্ছি গ নাম্বারটা, আই সমান সমান কী হবে, প্রান্তগামী অক্ষ এম এল স্কোয়ার বাই 3। ঘ নাম্বারটা বলছে, দেখো এই দেখো ঘ নাম্বারটা বলছে, যদি দণ্ডটি 1 মিটার ব্যাসের পাতলা বৃত্তাকার চাকতিতে পরিণত হয়, যত পরিবর্তন হবে কিনা। সেম একটু আগে এরকম একটা অঙ্ক ছিল যে একটাকে আমি পাতলা বৃত্তাকার চাকতি বানিয়েছিলাম হুবহু সেম। সো এটাও তুমি তাহলে কিন্তু করে ফেলতে পারবা, হুবহু সেম। সো এরকম প্রশ্নই আসবে ঘুরে ফিরে, সেমভাবে তুমি বের করে ফেলতে পারো। আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে যে ঘ নম্বরটাই তোমাকে এখানে বলছে চিত্র এঁকে দেয়নি, এখানে চিত্র এঁকে দেয়নি, খেয়াল করো, এখানে চিত্র আঁকা দেয়নি, খালি বলছে এইটাকে আমরা, এই দণ্ডটাকে আমরা পাতলা বৃত্তাকার চাকতি পরিণত করছি, এটাকে আমরা প্যাঁচায়া বৃত্তাকার চাকতি পরিণত করছি। এবার এই বৃত্তাকার চাকতি তুমি এই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে পারো, স্পর্শকের সাপেক্ষে বের করতে পারো, কিছু তো বলেনি, তুমি লিখে নিবা যে সুতরাং ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, বৃত্তাকার চাকতির ভরকেন্দ্রগামী জড়তার ভ্রামক। তো তুমি এভাবে করে বের করতে পারো, বা এই সাইডের সাপেক্ষে বের করতে পারো, কিছু বলো না যেহেতু তুমি লিখে নিবা। সো ওকে, সো এনা হাফ এম এর স্কোয়ার। সো করছি, দেখলাম কার মানটা কম বেশি হয়েছে বলে দিব। রাজশাহী বোর্ড 21 কী বলছে, সেম একইভাবে বলছে প্রান্তবিন্দু থাকা অবস্থায় আর তার রৈখিক বেগ কত, আমরা জানতাম ভি ইকুয়াল টু ওমেগার একটা সূত্র শিখছিলাম। সো ওমেগা পাইলে আমরা ভি পাবো। বলছে কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন ঘটবে কিনা। সো এই অঙ্কটা আমরা করবো, সিম্পলভাবে করা আছে, একটু এখান থেকে দেখে নিবা। কৌণিক ভরবেগ কি, এল সমান সমান কি আই ওমেগা, আগের মতো। সো দুই ক্ষেত্রে এটা করবা। সো এটা একটু এজাবলি করে ফেলবা, কোনো চেঞ্জ এখানে তেমন একটা হবে না। নৃত্যশিল্পীর এই অঙ্কটা আমরা আসলে করে রাখতে চাচ্ছি, এটা আমরা বিশেষ করে রাখতে চাচ্ছি। আমরা এখান থেকে লাস্ট এই অঙ্কটাই করবো। নৃত্যশিল্পী কী বলছে খেয়াল করো, যে এখানে এত কেজি ভরের একজন নৃত্যশিল্পী 2 হাত প্রসারিত করে মিনিটে 20 বার করে ঘুরতে পারেন। মিনিটে 20 বার করে ঘুরতেছিল প্রথমে। তিনি একটি সঙ্গীতের সাথে তাল মেলানোর চেষ্টা করলেন। নৃত্যশিল্পী সঙ্গীতের সাথে ঐক্যতানিক হতে মিনিটে 30 বার, এখানে আগে ছিল মিনিটে 20 বার, এখন হচ্ছে মিনিটে 30 বার করে ঘুরলে জড়তার ভ্রামকদ্বয়ের তুলনা করো। জড়তার ভ্রামকদ্বয়ের তুলনা করো, তার মানে এখানে যে তার জড়তার ভ্রামকগুলো কীরকম হবে। সো আমরা একটা জিনিস জানি যে কৌণিক ভরবেগ সংরক্ষিত হয়। সো কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি, লিখে নিবা কথাটা, কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি হতে। সো কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি হতে, কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি হতে। আমরা কি জানি, আমরা জানি এখানে I1 ওমেগা 1 ইকুয়াল টু কি, যে I2 ওমেগা 2। সো দেখো এখানে I1 আমাকে চাইছে এই I1 আর I2 এর অনুপাত চাইছে, তাহলে আমরা সেক্ষেত্রে কী করবো, এখানে ওমেগা 2 আছে আর ওমেগা 1 আছে, সো ভাগ করে দাও। প্রশ্নে বলা আছে যে মিনিটে প্রথমে কি মিনিটে 20 বার। সো মিনিটে 20 বার, সো মিনিটে 20 বার মানে কি 2 পাই, এন এর মান কত 20 আর ভাগ হচ্ছে কত 60। আর এখানে কত আসবে আমাদের, যে 2 পাই মিনিট হচ্ছে 30 বার। সো 2 পাই 30 ভাগ হচ্ছে 60। সো তুমি এখানে কাটাকাটি করলে তুমি কি পাচ্ছ, দেখো 2 পাই বাই 60, 2 পাই বাই 60 কাটাকাটি যাচ্ছে,
30/20 থাকতেছে। তার মানে এখানে তুমি পাচ্ছ I1/I2 সমান সমান কি পাচ্ছ, উপরে হচ্ছে 30, নিচে থাকতেছে হচ্ছে 20, মানে ভাগাকাটি করলে 3/2। তার মানে I1/I2 হচ্ছে কত, 3/2। এটাই হচ্ছে আমাদের এখানকার উত্তর। এটাই জিজ্ঞেস করছিল, তুলনা করো, তুলনা হয়ে গেল। এখন আর বলছিল যে কৌণিক গতিশক্তি দ্বিগুণ হবে কিনা, নৃত্যশিল্পীর পরিবর্তিত কৌণিক গতিশক্তি দ্বিগুণ হবে কিনা। সো পরিবর্তিত ক্ষেত্রে কৌণিক গতিশক্তি দ্বিগুণ হবে কিনা বের করছো। আমরা এখানে কি বের করবো, আমি এখানে অঙ্কটা করে দিই, একটু সহজ করে দিই, অনেক বেশি কিছু লেখা আছে অ্যান্সারে। আমরা দ্বিতীয় ক্ষেত্রে কৌণিক গতিশক্তি বের করতে চাই। সো ইকে টু সমান সূত্র কি হবে, যে হাফ I ওমেগা স্কোয়ার, সো হাফ I2 ওমেগা 2 স্কোয়ার, এরকম হবে, তাই না। সো এটা আমাদের গেল। সো দ্বিগুণ হবে কিনা। আর প্রথম ক্ষেত্রে গতিশক্তি কি ছিল, প্রথম ক্ষেত্রে গতিশক্তি কি হবে, ইকে 1 সমান সমান হবে এরকম, যে হাফ I1 ওমেগা 1 স্কোয়ার, তাই তো। সো আমরা এটাই জানতে যাচ্ছি যে গতিশক্তির এই অনুপাতটা কেমন হবে আর কি। সো আমরা এখন এখানে কি লিখতে পারবো, এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো যে এখন একটা ভাগ করে দিই, যে ইকে 2 ভাগ হচ্ছে কত আমাদের ইকে 1। সো ভাগ করলে কি এসে দেখো হাফ হাফ কাটা যাবে। সেখানে আমাদের আসবে হচ্ছে এরকম, যে I2 ভাগ হচ্ছে I1 ইন্টু এখানে থাকছে ওমেগা 2 ভাগ হচ্ছে ওমেগা 1, দুইটার উপরে হোল স্কোয়ার আছে। সেখান থেকে খেয়াল করি আমরা মান কত, I2/I1 এর মানটা দেখো, I1/I2 3/2, তাহলে I2/I1 হবে 2/3। তাহলে এখানে আমাদের মানটা আমরা এখানে সবুজ কালি দিয়ে বসাই দিব, এখানে মানটা কত দেখো 2/3। আর ওমেগা 2/ওমেগা 1টা আমরা আবারও খেয়াল করি, দেখো এই যে ওমেগা 2 এর বেলায় আমাদের আসছিল কত, সেম আমাদের ওমেগা 2/ওমেগা 1, খেয়াল করে দেখো ওমেগা 2/ওমেগা 1 লেখায় আছে, ওমেগা 2/ওমেগা 1 মানে কত I1/I2। আর এই মানটাই ছিল কত আমাদের, দেখো এখানে যে 3/2, সেখানে আমাদের কত হবে, এখানে আমাদের এখানে কত আসতেছে, যে 3/2, কিন্তু তার উপরে আবার স্কোয়ার আছে। তো আমরা এখানে একটি স্কোয়ার দিয়ে দিলাম। সেখানে হিসাব করলে কত থাকতেছে, দেখো এখানে হিসাব করলে কত থাকে, এখানে থাকে হচ্ছে 3 স্কোয়ার 9/4। সো এখানে হচ্ছে 2 ইন্টু 9, আর নিচে আসতেছে হচ্ছে 3 ইন্টু 4। সো কাটাকাটি করো, কাট করলে উপরে আসে হচ্ছে 3, নিচে আসে 2। সো 3/2 মানে কত, 1.5। তার মানে কত গুণ হবে, 1.5 গুণ হবে। হ্যাঁ, তার মানে গতিশক্তি 2 গুণ হবে না, বরঞ্চ 1.5 গুণ হবে। শেষ। সো গ হয়ে গেল। সো এরকমভাবে কিন্তু আসতে পারে এই কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতিটা দিয়েও, এটাও খেয়াল রাখতে হবে। সো আশা করি আমরা পারবো। সেখানে সেটাই কিন্তু করা আছে। সো তুমি এখান থেকে উত্তরটা মিলিয়ে নিতে পারো, হ্যাঁ 1.5 গুণ হবে। সো আশা করি পারবা। সেম একইভাবে এখানে আরেকটা প্রশ্ন আছে, এই প্রশ্নটাও তুমি এখান থেকে উত্তর দেওয়া আছে, করে ফেলো। সো আশা করি তোমরা এখান থেকে কমপ্লিটলি একদম বুঝতে পেরেছো যে কৌণিক ভরবেগ দিয়ে অঙ্কগুলো আসলে কীভাবে করব, বা হচ্ছে টর্ক দিয়ে আসলে কীভাবে করব, জড়তার ভ্রামক দিয়ে আসলে কীভাবে করব। সো এখান থেকে কৌণিক গতিশক্তি দিয়ে আসলেও কীভাবে করব। সো এই অঙ্কগুলো করো, পাশাপাশি আরও একটু ভালো প্রস্তুতির জন্য তোমার মন চাইলে টেস্ট পেপারগুলো একটু আরও ভালো করে দেখো। আর এখানে যা আছে এটা করলেই তোমার কমপ্লিট কিন্তু আইডিয়া একদম হয়ে গেছে, আর কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না। তারপর নিজে একটু প্র্যাকটিস করো, বিভিন্ন জায়গা থেকে ভালো হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।